দর্শক, আমি ডাক্তার বাসুদেব কুমার শাহ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইউনিমেড হেলথ কর্তৃক আয়োজিত আজকে লাইভ ওয়েবিনার সেশন অন মহিলাদের গর্ভপাতের কারণ এবং প্রতিকার পড বাই এডভাস্টন অ্যান্ড ফ্রেনজেক্ট। প্রিয় দর্শক, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে একজন মা একটি সন্তানকে পৃথিবীতে এই সুন্দর পৃথিবীতে আলোকিত কোণে গমন করার একটি ব্যবস্থা করে থাকেন। সেই গর্ভ থেকে যখন নতুন একটি প্রাণের সঞ্চার হয়, সেই গর্ভটি যখন কোনো একটি কারণে দুর্ঘটনা কবলিত কারণে যদি সেটি নিঃশেষ হয়ে যায়, সেটি একটি মায়ের জন্য অত্যন্ত দুঃখের এবং অত্যন্ত কষ্টের, অত্যন্ত বেদনার। এবং কেন এই গর্ভপাত ঘটে থাকে, কি কারণে হয়, এবং সেটির প্রতিকারই বাকি। আর এই বিষয়ে কিন্তু আজকের এই আলোচনাটি আপনাদের জন্য। আজকের এই আলোচনায় গর্ভপাতের কারণ এবং প্রতিকার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনায় আমাদের সাথে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন প্রফেসর ডাক্তার রওশন আরা বেগম, প্রাক্তন অধ্যাপক এবং বিভাগীয় প্রধান, গাইনি অ্যান্ড অবস বিভাগ, হোলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, প্রাক্তন প্রেসিডেন্ট, অবস্টেটিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অফ বাংলাদেশ, OGS। ম্যাডাম, আপনাকে অনেক অনেক স্বাগত আজকের এই স্বাস্থ্য বিষয়ক আলোচনা, মহিলাদের গর্ভপাতের কারণ এবং প্রতিকার, আজকের এই আয়োজন। রাষ্ট্রবিদকে ধন্যবাদ এবং ইউনিহেলথকে ধন্যবাদ যে আসলে এটি একটি খুবই একটা টাচি একটা একেবারে আমাদের মেয়েদের জীবনের জন্য ঘটনা। এটা নিয়ে আসাতে আমি মনে করি যে দর্শকরা উপকৃত হবে। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের এই আলোচনায় প্যানেল এক্সপার্ট হিসেবে উপস্থিত আছেন তিনজন বরেণ্য প্রফেসর, গাইনি এবং অবস বিভাগের দেশের স্বনামধন্য বরেণ্য প্রফেসর। প্রফেসর ডাক্তার নাজদিন কবির, প্রাক্তন এক্সিকিউটিভ ডিরেক্টর অ্যান্ড হেড ডিপার্টমেন্ট অফ অবস অ্যান্ড গাইনি, ইনস্টিটিউট অফ চাইল্ড অ্যান্ড মাদার হেলথ। ম্যাম, আপনাকে অনেক অনেক স্বাগত আজকের এই আয়োজন। আমাদের মাঝে প্যানেল এক্সপার্ট হিসেবে আরো উপস্থিত আছেন প্রফেসর ডাক্তার সালমা রৌফ, প্রফেসর অফ গাইনি অ্যান্ড অবস, গ্রিন লাইফ মেডিকেল কলেজ, প্রাক্তন বিভাগীয় প্রধান, গাইনি অ্যান্ড অবস বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ। আমাদের মাঝে প্যানেল এক্সপার্ট হিসেবে আরো যুক্ত আছেন প্রফেসর ডাক্তার জেবুন্নেসা পারভিন, প্রাক্তন অধ্যাপক, ফরিদপুর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, বর্তমানে তিনি কর্মরত আছেন আরোগ্য সদন হসপিটালে। ম্যাডাম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই আয়োজনে, মহিলাদের গর্ভপাতের কারণ এবং প্রতিকার। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখছি আপনারা কিন্তু আজকে আমাদের সাথে এই আলোচনা সরাসরি যুক্ত হতে পারবেন। আর এই জন্য যেটি করতে হবে, রাষ্ট্রীয় অফিসিয়াল কমেন্ট বক্সে আপনাদের নাম এবং বয়স উল্লেখ করে আমাদেরকে প্রশ্ন রাখুন। নিশ্চয়ই আজকের প্যানেল এক্সপার্ট যারা রয়েছেন অবশ্যই আপনাদেরকে প্রত্যেকটি প্রশ্নের উত্তর প্রদান করবেন। আমি শুরুতেই আজকের অনুষ্ঠানের প্রধান অতিথির কাছ থেকে আজকের অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ করবো। তারপর আমি আমাদের প্যানেল এক্সপার্টদের কাছে চলে যাব এবং বিভিন্ন ধরনের প্রশ্ন থাকবে, দর্শকদেরও প্রশ্নোত্তর পর্ব থাকবে। প্রিয় দর্শক, আমাদের সাথেই থাকুন। আমি প্রথমে বিনীত অনুরোধ জানাচ্ছি প্রফেসর ডাক্তার রওশন আরা বেগমকে আজকের অনুষ্ঠানের সূচনা বক্তব্য প্রদান করার। আমাদের একটা গর্ভধারণ করা খুবই আনন্দের ঘটনা, কিন্তু যখন এটা আমাদের জন্য অনাকাঙ্ক্ষিত হয় তখন কিন্তু নানাভাবেই গর্ভপাত করানো হয়। সেটাকে বলে অনেক সময় ইনডিউস, নিজের ইচ্ছে করে করে। কিন্তু আমরা দেখি যে আসলে অনেক সময়ই খুব কাঙ্ক্ষিত বাচ্চাও কিন্তু অনেক সময় সেটা থ্রেট করে বা একেবারে ডিসকন্টিনিউড হয়ে যায়। আমরা কিন্তু সেই জন্যই এটাকে বলি যে ইন্টারাপশন অথবা ডিসকন্টিনিউশন অফ দ্য প্রেগনেন্সি। এটাই হলো অ্যাবর্শন আর কি, আমরা ডিফাইন যদি করি। এটা কিন্তু আমাদের যেমন একটা বাচ্চা আমরা বলি যে 10 মাস 10 দিন পেটে থাকে, এটা তো একটা মানে আমাদের কথার কথা বলি আর কি। আমরা তো ডেটটা ঠিক করে নিই, কিন্তু আমরা আমাদের দেশে আমরা বলি যে আসলে ভায়াবিলিটি মানে 28 সপ্তাহের আগেই যদি কোনো মা তার হঠাৎ করে ব্লিডিং শুরু হলো বা বাচ্চা তাদের সেট করলো যে থাকতেছে না বা থাকার মতো অবস্থা না বা একেবারে বের হয়েই গেল, তাহলে সেটাকে আমরা বলি। কিন্তু অনেক দেশে আবার এটাকে একটু ভাগ করেই বলে অনেক সময়। তারা একটু অনেক সময় ভায়াবিলিটি একটু তারা পারে 24 সপ্তাহের বাচ্চাকে বাঁচাতে পারে, 20 সপ্তাহ পারে, সেজন্য কোনো কোনো দেশে ডিফারও করে। কিন্তু আমাদের দেশে আমরা মনে করি যে অনেক সময় যে আর্লি প্রেগনেন্সিতে যে অনেক সময় ব্লিডিং শুরু হয়, সেটাতে একটা আর্লি প্রেগনেন্সি মানে যে 28 সপ্তাহের আগে যে কোনো ধরনের ব্লিডিং হলেই আমরা খুব ভয় পাই, যেটা কিন্তু যে কোনো সময় থ্রেট করছে যে গর্ভ যে আসছিল আনন্দের যে ঘটনা, সেটা হয়তো নষ্ট হয়ে যেতে পারে, দেখো থ্রেটেন্ড অবস্থা বলি, বা অথবা এটা বের হয়ে যেতে পারে। এইটাই সময়টা নির্ধারণ করে আমরা কিন্তু সেটাকে ধরে নিই। আমরা মনে করি যে এটা আসলে যাদের কাঙ্ক্ষিত সন্তান
ওদের জন্য খুবই কষ্টকর। বিভিন্ন কারণে হয় যারা আজকে প্যানেল অফ এক্সপার্ট এখানে আসছেন, সবাই বিভিন্ন তাদের মানে পেশাগত জীবনে অনেক কেস পাচ্ছেন। অনেক সময় খুব মানে হতাশাজনক অনেক ঘটনা ঘটে, যেটা আমরা অনেক কারণও খুঁজে পাই না। অনেক সময় কোনো কারণও খুঁজে পাই না। সেগুলো নিয়ে আজকে নিশ্চয়ই ডক্টর বাসু সবাইকে জিজ্ঞেস করবে, সবাই বলতে পারবে এবং দর্শকরাও অবশ্যই প্রশ্ন করবেন, জানতে পারবেন। ধন্যবাদ সবাইকে। অনেক অনেক ধন্যবাদ ম্যাম। আপনার কাছে নিশ্চয়ই আবারও আমরা আসবো। তো এই পর্যায়ে আমি ধাপে ধাপে আমাদের প্যানেল এক্সপার্টদের কাছে এই বিষয়ে বিভিন্ন প্রশ্ন রাখতে চাই এবং নিশ্চয়ই আমরাও আজকে যে অজানা বিষয়গুলো আমরা জানতে পারবো। আমি প্রথমেই আসতে চাই প্রফেসর ডক্টর নাজনীন কবির ম্যামের কাছে। ম্যাম, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আমরা একটু সাধারণভাবে একটু মায়ের ভাষায়, মাতৃভাষায় আমাদের সাধারণ দর্শকরা যাতে বুঝতে পারে যে কেউ বলে মিসক্যারেজ, কেউ বলছে গর্ভপাত, কেউ বলছে অ্যাবর্শন। ঘুরে ফিরে আসলে মূল তথ্য একই, যে গর্ভপাত। এই গর্ভপাতটাকে আমরা কিভাবে ডিফাইন করব? কাকে আমরা এই শব্দটার আবিধানিক অর্থটা যদি একটু আমাদের বুঝিয়ে বলেন। গর্ভপাত এটি আসলে কি? নাজরিনকে আনমিউট করতে হবে। নাজনীন ম্যাম, আপনি একটু আনমিউট করে হ্যাঁ হয়েছে কথা বলতে। এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন শুনতে শোনা পাচ্ছি যাচ্ছে? ম্যাম। আচ্ছা, জি ম্যাম। গর্ভপাত হলো একটা অবস্থা যেখানে গর্ভটা শেষ হয়ে যায়, দ্যাট ইজ এন্ড অফ প্রেগনেন্সি। কিভাবে শেষ হয়? যখন কোনো গর্ভস্থ ভ্রূণ বা গর্ভস্থ সন্তান বের হয়ে যায় স্পন্টেনিয়াসলি বা নিজে নিজে, অথবা তাকে বের করা হয় কোনো, সেটাকেই হলো গর্ভপাত অথবা অ্যাবর্শন অথবা মিসক্যারেজ। মিসক্যারেজের আবার একটা স্পেসিফিক নাম আছে। যদি এই গর্ভপাত মানে যে প্রেগনেন্সি শেষ হয়ে যাচ্ছে বা টার্মিনেট হয়ে যাচ্ছে, যদি নিজে নিজেই হয় বা স্পন্টেনিয়াস হয়, তাকে বলা হয় মিসক্যারেজ। কাজে মিসক্যারেজ আবার কোনো কোনো দেশে কিন্তু এখন গর্ভপাত বা অ্যাবর্শন আর মিসক্যারেজ, গর্ভপাত তো বাংলায় বলা হয়, অ্যাবর্শন আর মিসক্যারেজকে কোনো কোনো দেশে শুধু মিসক্যারেজই বলা হয়, যদিও মিসক্যারেজটা স্পন্টেনিয়াস হয়ে থাকে। কারণ অ্যাবর্শনের নামটা অনেকে এটা ঠিক নামটা চেঞ্জ হলে ভালো হয় মনে করে ওনারা সেটাকে মিসক্যারেজ বলে থাকেন। কিন্তু আমরা যে ক্লিয়ার কাট ডিফিনিশন বলি বা পার্থক্য বলতে চাই, ডিফারেন্সিয়েট করতে চাই, তাহলে মিসক্যারেজ ইজ দ্য স্পন্টেনিয়াস অ্যান্ড আরেকটা টাইপ আছে, টাইপ নিয়ে অবশ্য পরে আরো আলোচনা হবে, তখন সেটা আমরা অন্য নাম দিই। এটাই হলো যে আমরা কি হচ্ছে, গর্ভটা নষ্ট হয়ে যাচ্ছে বা শেষ হয়ে যাচ্ছে, এন্ড অফ প্রেগনেন্সি হচ্ছে কখন আমাদের শ্রদ্ধা ম্যাডাম বলেছেন। তো অ্যাজ ইউজুয়াল যদি ইন্টারন্যাশনাল চিন্তা করি বা বলি, তাহলে আমরা বিফোর 20 weeks of pregnancy from the first day of last menstruation, মাসিকের শেষ মাসিকের প্রথম দিন থেকে যে 20 সপ্তাহ পর্যন্ত, এর মাঝে যদি কোনো গর্ভ নষ্ট হয়ে যায়, গর্ভস্থ সন্তান বের হয়ে যায় বা আর্লিতে ভ্রূণ বের হয়ে যায়, তাহলে সেটাকে আমরা গর্ভপাত বা মিসক্যারেজ বলবো যদি স্পন্টেনিয়াস হয়। এবং একটা সাধারণ ডেফিনেশন হলো যে সপ্তাহে যে সময়ে একটা গর্ভস্থ শিশু পৃথিবীতে সার্ভাইভ করতে পারবে না, যেটা আপনি বলেছেন ভায়াবল এজ, যার দুনিয়াতে সোজা কথা আমরা যদি বাংলা ভাষা সোজা ভাষায় আমরা বলি যে গর্ভস্থ শিশু দুনিয়াতে এসে সার্ভাইভ করতে পারবে না, মানে বেঁচে থাকতে পারবে না, তখনই তাকে গর্ভপাত বলা হয়। অনেক অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, নিশ্চয়ই মিসক্যারেজ, অ্যাবর্শন এবং গর্ভপাত এই শব্দগুলোর পার্থক্যগুলো কিন্তু একটু হলেও আজকে আপনারা ম্যাডামের কথা শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। ধন্যবাদ ম্যাডাম। আমরা আবারও আপনার কাছে প্রশ্ন নিয়ে আসবো। এই পর্যায়ে আমরা আসতে চাই প্রফেসর ডক্টর সালমা রূপ ম্যামের কাছে। ম্যাডাম, আমরা গর্ভপাতের সম্পর্কে মোটামুটি জেনে গেলাম, এটার সংজ্ঞাও আমরা জেনে গেলাম ম্যাডামের কাছ থেকে। আপনার কাছ থেকে এটির প্রকারভেদ সম্পর্কে জানতে চাই। কি কি ধরনের গর্ভপাত রয়েছে বা অ্যাবর্শন রয়েছে? আমরা আসলে এই গর্ভপাত বা অ্যাবর্শন বা মিসক্যারেজ যেটা বলি না কেন, এটাকে আমরা আসলে সরাসরি ভাবে দুটো ভাগে ভাগ করে ফেলতে পারি, যেটা প্রফেসর নাজনীন আপা বললেন। যে একটা হলো যে নিজে নিজে হয়ে যাচ্ছে, হ্যাঁ, এটা অনেক কারণে নিজে নিজে হয়ে যাচ্ছে, সেটাকে আমরা বলছি স্পন্টেনিয়াস অ্যাবর্শন বা নিজে নিজে হয়ে যাচ্ছে। আরেকটা হচ্ছে যে অবর্শন করানো হচ্ছে, এবং সেটাকে আমরা বলি ইনডিউসড অ্যাবর্শন। এবং এই ইনডিউসড অ্যাবর্শনটা আবার দুই কারণে হতে পারে। একটা হতে পারে যে আনসেফ, মানে আনওয়ান্টেড প্রেগন্যান্সি, কেউ হয়তো ইচ্ছাকৃত ভাবে এটাকে গর্ভপাত করাতে চাচ্ছে, সেটাকে আমরা বলি মানে আনসেফ অ্যাবর্শন বা ইনডিউসড অ্যাবর্শনের একটা প্রকার। আরেকটা হলো যখন মেডিকেলি ইন্ডিকেটেড, হয়তো মার কোনো সমস্যার জন্য বা গর্ভস্থ শিশুর কোনো সমস্যার জন্য আমরা গর্ভপাত করালাম, সেটাকে বলা হয় মেডিকেল টার্মিনেশন অফ প্রেগন্যান্সি। মানে মেডিকেল কারণে মা এবং গর্ভস্থ শিশুর কোনো বিশেষ সমস্যা যাতে করে কিনা একটি
পরিপূর্ণ একটা সুস্থ শিশু জন্ম হওয়ার সম্ভাবনা খুবই কম, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা হয়তো টার্মিনেট করে দিই, সেটাকে বলা হয় মেডিকেল টার্মিনেশন অফ প্রেগন্যান্সি। তাহলে ওইটা হচ্ছে ওই দুটা মিলে হচ্ছে ইনডিউসড অ্যাবর্শন। আরেকটা হলো নিজে নিজে যখন অ্যাবর্শন হয়ে যায়, সেটা হচ্ছে স্পন্টেনিয়াস অ্যাবর্শন। আহ, অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম, আমরা জেনে এবার এই গেলাম। স্পন্টেনিয়াস ম্যাডাম আর অ্যাবর্শনের মধ্যে একটি, আবার অনেকগুলো ভাগ আছে। হ্যাঁ ম্যাডাম, আমরা কমপ্লিট অ্যাবর্শন, ইনকমপ্লিট অ্যাবর্শনের কথা শুনে থাকি, এই বিষয়টা শুনতে। কমপ্লিট নামটাই বোঝা যাচ্ছে কি সম্পূর্ণ। তার মানে কি, যে কমপ্লিট অ্যাবর্শন মানে হচ্ছে যে সম্পূর্ণ ভ্রূণটাই বের হয়ে গেছে, তার মানে সম্পূর্ণ ভ্রূণটাই বের হয়ে গেছে, সেটা কমপ্লিট অ্যাবর্শন। এবং তার ফলে কি হচ্ছে, জরায়ুতে আর ভ্রূণ বা ভ্রূণের কোনো অংশই নাই, তার ফলে জরায়ুটা সংকুচিত হতে পারছে, এবং তার ফলে কি হয়, ব্যথা, ব্লিডিং, এগুলো সবই আস্তে আস্তে বন্ধ হয়ে যায়, কমে যায়। আর ইনকমপ্লিট মানে কি, অসম্পূর্ণ, অসম্পূর্ণ গর্ভপাত। তার মানে কি, যে ভ্রূণর কিছু অংশ জরায়ুর ভিতরে রয়ে গেছে আর কিছু অংশ বের হয়ে গেছে। যেহেতু ভ্রূণর কিছু অংশ জরায়ুর ভিতরে রয়ে গেছে, সেই জন্য কি হবে, জরায়ু থেকে রক্তপাত হতে থাকবে, রোগীর অনেক ব্লিডিং হবে, ব্যথা হবে, এবং জরায়ুর মুখ খুলে যাবে, এবং এই সমস্ত কারণে রোগীর অনেক সমস্যা হবে। কাজেই যেটা কমপ্লিট অ্যাবর্শন, সেখান থেকে কমপ্লিকেশন বা জটিলতা হওয়ার সম্ভাবনা খুবই কম। আর যেটা ইনকমপ্লিট অ্যাবর্শন, যেহেতু ভিতরে কিছু রয়েই যাচ্ছে, সেজন্য সেখান থেকে কিন্তু অনেক রকম মারাত্মক জটিলতা হতে পারে। অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম, আমরা নিশ্চয়ই আবারও আপনার কাছে আসবো। এই পর্যায়ে আসতে চাই আমাদের আরো একজন প্যানেল এক্সপার্ট, আমার সরাসরি শিক্ষাগুরু প্রফেসর ডক্টর জীবনেসা পারভিন ম্যামের কাছে। ম্যাডাম, আমরা মোটামুটি অ্যাবর্শন কি, এই যে টাইপস কি জেনে গেলাম। এই পর্যায়ে নিশ্চয়ই আমাদের একটি প্রশ্ন থাকবে যে আমরা যদি অ্যাজ এ হোল প্রিডিসপোজিং ফ্যাক্টর গুলো জানতে পারি আপনার কাছ থেকে, যে কারণগুলো যদি আমরা জানতে পারি যে কি কি কারণে এই অ্যাবর্শন হতে পারে, এবং একটি রোগীর কি কি উপসর্গ নিয়ে আপনাদের কাছে এই ধরনের রোগীরা প্রেজেন্ট করে থাকে। দুটি সম্পূরক প্রশ্ন আপনার কাছে রয়েছে। ধন্যবাদ জীবনেসা বাসু, পারভিন। ধন্যবাদ। আচ্ছা, অ্যাবর্শনের অনেকগুলি কারণ আছে, সেটা যদি আমরা সিরিয়ালি বলি অ্যাকর্ডিং টু ইম্পর্টেন্স। প্রথম কথা হলো জেনেটিক কারণ, যেটা 50% কেসে জেনেটিক কারণে অ্যাবর্শন গুলো হয়। নেক্সট আসতেছে আমাদের মেটাবলিক অ্যান্ড ইমিউনোলজিক্যাল। মেটাবলিক হলো যে ডায়াবেটিস যদি পোরলি কন্ট্রোল থাকে, আনকন্ট্রোল থাকে, তাহলে অ্যাবর্শন হয়। আরেকটা হলো যে এন্ডোক্রাইন, এন্ডোক্রাইন যেটা হলো লুটিয়াল ফেজ ডিফেক্ট, মানে কোনো কারণে যদি প্রজেস্টেরন তৈরি না হয় অথবা প্রজেস্টেরন যদি কাজ করতে না পারে। তারপরে হলো থাইরয়েডের প্রবলেম, হাইপার থাইরয়েড, হাইপোথাইরয়েড, তারপরে হাইপার প্রোল্যাক্টিনেমিয়া, প্রোল্যাক্টিন যদি বেশি থাকে। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, সেখানে লুটিনাইজিং হরমোনটা বেশি থাকে, সেটাও অ্যাবর্শন করতে করে আর কি। আচ্ছা, নেক্সট আসে ইনফেকশন। ইনফেকশন হচ্ছে 5% কারণে, মায়ের যদি কোনো ইনফেকশন থাকে যে সেটা প্লাসেন্টাল মাধ্যমে বাচ্চার মধ্যে যায়, সে বাচ্চাটাকে অ্যাবর্ট করে দেয়। মায়ের ভাইরাল হতে পারে, যেমন রুবেলা, সাইটোমেগালো ভাইরাস, তারপরে হলো প্যারাসাইটিক যেমন টক্সোপ্লাজমোসিস, ম্যালেরিয়া, আরো আছে ব্যাকটেরিয়াল যেমন ক্লামাইডিয়া ট্রাকোমাটিস, পাইরোকিস, এইসব এগুলো থাকে। তারপরে আসি আমরা ইমিউনোলজিক্যাল, সেটা 5 to 10%। ইমিউনোলজিক্যাল আবার ভাগ থাকে, যেটা হলো রোগ প্রতিরোধ ক্ষমতা। মায়ের বাইরের থেকে কোনো যদি ফরেন বডি আসে, তার এগেনস্টে যে ইমিউন রেসপন্স মা করে, সেটার কারণে অনেক বিরাট একটা অংশ বসন হয়। যেমন অটো ইমিউন, যেটা হলো মায়ের শরীরে মায়ের নিজের টিস্যু অথবা প্লাসেন্টাল এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হয়, অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিনড্রোম। আর একটা হচ্ছে অ্যালো ইমিউন, সেখানে করে কি, প্যাটার্নাল যে অ্যান্টিজেন থাকে তার এগেনস্টে মা ব্লকিং অ্যান্টিবডি তৈরি করে। সে অ্যান্টিবডি তৈরি করতে না পারে, তখন অ্যাবর্শন হয়ে যায়। আর এটা আসলে ফিটাল অ্যান্টিজেন, যেটা হলো অ্যান্টিবডি, আমরা জানি আরএস নেগেটিভ, আরএস পজিটিভ। বাচ্চা যদি আরএস পজিটিভ হয়, তাহলে মায়ের মধ্যে অ্যান্টিবডি রেসপন্স হয়, অ্যান্টিবডি তৈরি হয়, সেটা অনেক সময় বাচ্চা অ্যাবর্শন করে দেয়। এরপরে আছে কিছু অ্যানাটমিক, সেটাও আমরা 5 থেকে 10% হয়। যেমন জরায়ুতে যদি কোনো জন্মগতভাবে কোনো ত্রুটিপূর্ণ হয় বা গঠনে কোনো সমস্যা হয়, সেখানে যেমন সেটা জন্মের থেকে হতে পারে অথবা পরেও হতে পারে। জন্মের থেকে কি হয়, মায়ের যদি ইউনিকর্নর, বাইকর্নর, সেপ্টেড মানে ভিতরে একটা পর্দা থাকে, এরকম যদি হয়, এবং যেটা পরে হয় সেটা হলো আমাদের সার্ভাইকাল ইনকম্পিটেন্স বলে, মানে সার্ভিক জরায়ের মুখ যেটা যেটা প্রেগনেন্সিকে যেটাকে ধরে রাখে, সে ধরতে পারে না, ঢিলা হয়ে যায়। এটা বিভিন্ন কারণ আছে, সেটা আমরা পরে আসি।
তারপরে আছে কিছু যেমন অ্যাশারম্যান সিনড্রোম, সেটা হলো যে অ্যাবর্শন বা আনসেফ অ্যাবর্শন বা ডিএনসি করার পরে ভিতরে ব্যান্ডের মতো হয়ে যায়, ভিতরে কন্ট্রোলটা নষ্ট করে দেয়। এছাড়া আছে যদি ইউটেরাসে কোনো ফাইব্রয়েড থাকে, তারপর এন্ডোমেট্রোসিস থাকে, অ্যাডিনোমায়োসিস থাকে, এগুলো হচ্ছে কি পরবর্তীকালে যেটা ইনডিউস মানে পরে হয়, এটা জন্মগত ভাবে না, পরে হয়। এরপরে কিছু এনভায়রনমেন্টাল কারণ আছে, যেমন যদি স্মোকিং করে মা, সেখানে দেখা যায় কার্বক্সি হিমোগ্লোবিন তৈরি হয়, সেটা ফিটাসের মধ্যে অক্সিজেন যাতে বাধা দেয়, বা নিকোটিন থাকে সিগারেটে, সেটা ভ্যাসোকনস্ট্রিকশন করে, এটা প্লাসেন্টাল ইউটেরাইন ব্লাড সাপ্লাই বন্ধ করে দেয়। মা যদি অ্যালকোহল নেয়, যদি মা কোনো এক্সপোজারে যায়, 10 রেডের বেশি থাকে, অথবা অ্যান্টি নিওপ্লাস্টিক কোনো ড্রাগ নেয়, অ্যানেস্থেটিক্স ড্রাগস, অ্যানেস্থেটিক অনেকগুলি, কেটামিন, তারপর ইথার, হ্যালোথেন, নাইট্রাস অক্সাইড, যেগুলো ইনহেলেশন অ্যানেস্থেসিয়া আছে, সেখান থেকে অ্যাবর্শন হতে পারে। ইভেন কি যদি আমরা স্পাইনাল অ্যানেস্থেসিয়া দিই, সেখানেও যদি আমরা, অনেক সময় আছে প্রেগন্যান্সি থাকে, আমরা ওভারিন টিউমার করতে হয় আমাদের, তখন হ্যান্ডেলিং এর জন্য বাচ্চা অ্যাবর্শন হয়ে যেতে পারে। আর কিছু আছে আননোন কারণ, আননোন কিন্তু বিরাট একটা অংশ, 40 to 60% আননোন কারণে, সেটার কোনো কারণ এখনো পাওয়া যায় না। এগুলোই আমাদের মোটামুটি। আর একটা আছে থ্রম্বোফিলিয়া থাকতে পারে মায়ের, মায়ের কোনো মেডিকেল ইলনেস থাকতে পারে, যেমন মায়ের হিমোগ্লোবিনোপ্যাথি থাকতে পারে, সায়ানোটিক হার্ট ডিজিজ থাকতে পারে, আইবিএস থাকতে পারে মায়ের, মায়ের ক্রনিক রিনাল ডিজিজ থাকতে পারে, মায়ের সিস্টেমিক লুপাস ইরিথ্রোমেটোসিস থাকতে পারে। এসব কারণে অ্যাবর্শন হয়ে যায়। এখন নেক্সট প্রশ্ন কি ছিল? ম্যাডাম, আমরা অ্যাবর্শনের অনেকগুলো কারণ ইতিমধ্যে জেনে গেলাম। এই রোগীরা যে সে কিভাবে বুঝতে পারবে যে তার অ্যাবর্শন হয়ে গেছে? অর্থাৎ এই ধরনের রোগীদের কি কি উপসর্গ থাকে, এবং আপনাদের কাছে বাস্তব জীবনে আপনারা এই রোগীগুলোকে যখন চেম্বারে ফেস করেন বা হসপিটালে দেখে থাকেন, কি কি উপসর্গ তাদের মধ্যে লক্ষ্য করেন? থ্যাংক ইউ, খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, কারণ মাকে বুঝতে হবে অ্যাবর্শনটা কি। এখানে এখানেও ভ্যারাইটি অনুযায়ী তাদের কমপ্লেন থাকে। মেইন তো কমপ্লেন প্রথম আসে যে মা, আমরা যদি বলি থ্রেটিয়ান অ্যাবর্শন, সেখানে মা আসবে যে আমার এত মাস মাসিক বন্ধ, একটু একটু ব্লিডিং হচ্ছে, এটা নিয়ে আসতে পারে। আর ব্যথা থাকতেও পারে, নাও থাকতে পারে। আর একটা ইনএভিটেবল যদি আসে, তখন সে বলবে যে ব্লিডিং অনেক বেশি, সঙ্গে প্রচুর ব্যথা এবং কিছু বের হচ্ছে, এরকম একটা নিয়ে আসে। তারপর ইনকমপ্লিটে যেটা আসে, সে বলবে যে অনেক ব্যথা হচ্ছে, ব্লিডিং হচ্ছে, একটা চাকার মতো পড়ছে, কিন্তু আমার ব্লিডিং বন্ধ হচ্ছে না, আর ব্যথা বন্ধ হচ্ছে না। আর একটা কমপ্লিট যারা আসে, তারা এসে বলবে যে আমার এক মাংসের দলা পড়ে গেছে, তারপরে আমার ব্যথা চলে গেছে এবং ব্লিডিংও খুব কম। এটা কমপ্লিটে আসবে আমাদের কাছে। নেক্সট আসতে পারে মিসড অ্যাবর্শনে। সেখানে কি হয়, ফিটাসটা ভিতরে ডেড হয়ে যায়, ডেড হয়ে ভিতরে থাকে, ওটা পড়ে না। এই ধরনের মারা আসে, যখন বলে যে হ্যাঁ আমাদের তো 12 সপ্তাহ মাসিক বন্ধ, আমার যে সাইন সিমটম ছিল একদম আমি ভালো হয়ে গেছি, মাঝে মাঝে একটু খয়েরি রক্ত আসে। আবার এদের যারা ব্রেস্টে যে চেঞ্জ হয়, সেই চেঞ্জটাও বলে যে আগের মতো হয়ে গেছে। এটা আমরা পরীক্ষা করলেই বুঝতে পারি। যদি আমরা আল্ট্রাসাউন্ড, প্রথম কথা আমরা ক্লিনিক্যালি দেখতে পারি যে পিভি এক্সামিনেশন করলে যে তার ইউটেরাসের সাইজ ছোট হয়ে গেছে, হ্যাঁ সার্ভিসটা শক্ত, আল্ট্রাসাউন্ড করলেই বলে দেয় যে ফিটাস ডেড। আরেকটা ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, সেপটিক অ্যাবর্শন, যেটা ইলিগাল অ্যাবর্শনে হয়, সেই ধরনের মারা যখন আমাদের কাছে আসে, সে তো একদমই টক্সিক থাকে, ডিহাইড্রেটেড থাকে। সেই মা যখন আমাদের কাছে আসে, তখন তার হিস্ট্রি থাকে, সে বলে যে আমার মাসিক বন্ধ ছিল, আমি হয়তো বাচ্চা নষ্ট করতে গেছিল, যেটা আনসেফ ভাবে যারা করে সাধারণভাবে তাদেরই এগুলো বেশি হয়, সেপটিক অ্যাবর্শন হয়, সেখানে গেছিল, তারপরে তো আমার জ্বর হয়েছে, ব্লিডিং হয়েছে, বা মা না বলুক, তার মানে তার অ্যাটেন্ডেন্সরা বলে। সেখানে এর কি হয়, হিস্ট্রি অফ ইনডিউসড অ্যাবর্শন থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে। স্পন্টেনিয়াস অ্যাবর্শন খুবই ইনকমপ্লিটও হতে পারে, কিন্তু রেয়ার ওটা। তারা বলে তারপরে মায়ের জ্বর থাকে, সেখানে 100.4 ডিগ্রি অথবা 38 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা পারসিস্ট করে মিনিমাম 24 ঘন্টা। যে অনেক সময় রিয়েকশন একটু হলে ভালো হলো তা না, এটা মিনিমাম 24 ঘন্টা পারসিস্ট করে। তারপরে তো আছেই জ্বর তার, তারপর প্রচন্ড ব্যথা থাকে, বা তার আমরা যদি পেটে হাত দিয়ে লাফ দিয়ে ওঠে, এবং দেখা যায় যে ডিসচার্জ থাকে, তার পিভি ডিসচার্জ, গন্ধযুক্ত ডিসচার্জ, পাজ আছে, অনেক সময় অনেক ব্লিডিংও হয়। এই সমস্ত কমপ্লেনে অনেক সময় আছে যে মায়ের পেট ফুলে গেছে, যদি কোনো ইনজুরি থাকে, পেরিটোনাইটিস হয়ে গেছে, সেখানে পেট ফোলা রোগী নিয়ে আসতে পারে। আবার কি বলে, রেনাল ফেলুর নিয়ে আসতে পারে। বিভিন্ন রকমের কমপ্লেন নিয়ে মারা আমাদের কাছে আসে। আর নেক্সট যেটা রিকারেন্ট, যেটা বলি আমরা 3 এর বেশি, তখন মা
যখন আসে তখন ভালো অবস্থায় সে আসে, হয়তো ৪ নম্বর বাচ্চা, তার আগে ৩টা পরপর অ্যাবর্শন হয়ে গেছে। পরপর হতে হবে, আমরা যেটা বলি, আমি এটাকে স্টুডেন্টদের বলতাম যে হ্যাটট্রিক করে, যেমন ক্রিকেটে হ্যাটট্রিক করে সেরকম হ্যাটট্রিক মনে করবা, ৩টা বা তার বেশি। অনেক সময় ২টা বা তার বেশিও বলে। তারা অবশ্য ভালো অবস্থায় আসে। একটা আসে প্রেগন্যান্সির আগে, আরেকটা হলো প্রেগন্যান্সি নিয়ে যে আমার তো এই বাচ্চা অ্যাবর্শন হয়ে গেছে, অনেক অ্যাংশাস থাকে সে। তখন আমাদেরকে এই পেশেন্টটাকে, তার তো তখন প্রেগন্যান্সি চলতেছে, আমরা আল্ট্রাসাউন্ড করি এবং তার আর যা কি কমপ্লেইনে তার রিকারেন্ট হচ্ছে সেটা আমরা বের করি। সাধারণত এই সমস্ত কমপ্লেইন নিয়ে বিভিন্ন ভ্যারাইটির পেশেন্ট বিভিন্ন রকম সাইন সিম্পটম নিয়ে আমাদের কাছে আসে। অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম। আমরা অত্যন্ত সুন্দরভাবে এর ব্যাখ্যাগুলো জানতে পারলাম এবং প্রিয় দর্শক, আপনারা অনেকেই যুক্ত আছেন আমাদের সাথে এবং আপনারা অনেকে প্রশ্ন রেখেছেন। আপনারা ধৈর্য সহকারে থাকুন আমাদের সাথে পুরোটা সময় জুড়ে। আপনাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তরই আমরা প্রদান করার চেষ্টা করব। এবং সেই সাথে আমি স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে ভোট অফ থ্যাঙ্কস দেওয়ার জন্য যুক্ত আছেন অন বিহাফ অফ ইউনিমেড ইউনি হেলথ মোহাম্মদ আয়ুব আলী মোড়ল, ডেপুটি জেনারেল ম্যানেজার সেলস, ইউনিমেড ইউনি হেলথ। মোড়ল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। নিশ্চয়ই আপনিও আমাদের সাথে যুক্ত আছেন এবং আপনার কথা পরবর্তীতে আমরা শুনবো। এই পর্যায়ে আমি একটু আসতে চাই আমাদের আজকের অনুষ্ঠানের চিফ গেস্ট প্রফেসর ডক্টর রওশন আরা বেগম ম্যাডামের কাছে। ম্যাডাম, আপনার কাছে যে প্রশ্নটি আমি জানতে চাই যে এখানে যদি আমরা বয়সের হিসাবটা করে থাকি, অর্থাৎ মায়েদের আহ, আহ, বয়স, এখানে কিন্তু বয়স কোনো ম্যাটার করে কিনা, আর যদি আর্লি ম্যারেজ হয়ে থাকে এবং আর্লি প্রেগনেন্সি হয়, সেক্ষেত্রে কি অ্যাবর্শন এর সাথে কোনো এইজের কোনো রিলেশনশিপ আছে কিনা, যদি থাকে সেই বিষয়টা আপনি আমাদেরকে জানাবেন। এবং পাশাপাশি একটি অ্যাবর্শন পেশেন্ট বা অ্যাবর্টেড পেশেন্টের কি কি ফিজিক্যাল এবং ক্লিনিক্যাল এক্সামিনেশন করার প্রয়োজন রয়েছে, যদিও কিছুটা জেবুনেসা পারভিন ম্যাডাম বলেছেন, আপনি একটু ডিটেলস আমাদেরকে বলুন। ধন্যবাদ। আসলে প্রথম আমরা যে জানলাম যে বয়সের জন্য, যেটা বলিয়ে দিলাম যে তুমি আর্লি, আসলে বাল্য বিবাহ আমরা যেটা বলি আর কি, আসলে আর্লি যেমন বলি 20-র আগে বিয়ে বাচ্চা না, আবার 35-এর পরে বাচ্চা না। কেন বলি আসলে এই যে কথাটা, সেজন্য এই বয়সটা একটা ফ্যাক্টর। আমরা এই যে বলি বাল্য বিবাহ করা ঠিক না, শরীরটাই তার গঠন হয় নাই, কাজে সেখানে বাচ্চা হলে একটা আমরা মনেই করি যে তার একটা অ্যাবর্শন হয়ে যেতে পারে। কাজে তার বাচ্চা, তার শরীরের যে গঠন, তার শরীরে যে হরমোন, সেটার কারণে সে কিন্তু সেই বাচ্চাটা ধরে রাখতে পারে না, সেটা একটা আর্লি হলে। আর পরবর্তীকালে বয়সটা একটা ফ্যাক্টর বলে যায়। 35 এর পরে আমরা দেখি যে কিছু কিছু ক্ষেত্রে মাদের, এটা একদম 100% বলবো না যে ওইটা একেবারে ধরে নিতে হবে, কারণ অনেক আজকাল যারা ক্যারিয়ার করে অনেক মার একটু দেরি করে বাচ্চা নিচ্ছেন, দেখবে তাদের আবার মন খারাপ হয়ে যাবে, ভাববেন এটা একটা বয়সটা, কিন্তু ধরে নিই যে আমরা একটু সব বয়সের দিকে একটু অ্যাবর্শন হওয়ার চান্সটা একটু বেশি থাকে। সেই জন্য আমরা বলি যে 35-এর পরে বাচ্চা না, 20-এর আগে বাচ্চা না, এটা একটা বয়সের ফ্যাক্টর হতে পারে। আরেকটা বলছিল যে সায়েন্স সিট, ও তো অনেক কথা বলেছে, যেমন তো ডিটেলস বলে দিল। আসলে আমরা কিন্তু যে এইসব পেশেন্ট, যখনই একটা পেশেন্ট তার কমপ্লেন নিয়ে আসে, যে সে কি নিয়ে আসে, যে আর্লি প্রেগনেন্সিতে, ধরো একটা বললো যে 12 উইকস এর পেশেন্ট, হঠাৎ এসে বললো ম্যাডাম আমার কিন্তু একটু ব্লিডিং হচ্ছে, বা আমাদের আজকাল টেলিমেডিসিন হচ্ছে, সেখানেই হয়তো বললো ম্যাডাম আমার তো 12 সপ্তাহের বাচ্চা, আমি তো যেতে পারছি না, আমার কিন্তু হচ্ছে। তো তখনই জিজ্ঞেস করতে হয় যে তার হিস্ট্রি নিতে হয় আগে, যে আসলে তার কিন্তু ব্লিডিংটা খুব বেশি হচ্ছে, মানে একেবারে ফ্রেশ কালার হচ্ছে না, কালো একটু হচ্ছে, গন্ধযুক্ত আছে কিনা সেটা একটু জানতে হবে। ওই হিস্ট্রিটা জানতে হবে, খুব পেইন আছে কিনা, ব্যথা হয় কিনা। অনেক সময় এই রক্তের সঙ্গে কিন্তু অনেকে, যেটা ও বললো যে ব্যথা নিয়েও আসতে পারে, প্রচন্ড ব্যথা হয়। আবার কারো আছে যে বললো যে কোনো ব্যথাই থাকে না। কাজে আমরা কি ওর কাছ থেকে হিস্ট্রিটা জেনে নেই, কি ধরনের ব্লিডিং হচ্ছে, কি ধরনের পেইন হচ্ছে। সেগুলোর মধ্যে কিন্তু অনেক পেশেন্ট নিজেই তার হিস্ট্রি দিয়ে বলে দেয় যে কি করে তার মানে অ্যাবর্শনটা কোন ধরনের, গর্ভপাতটা কিরকম। সে যদি বলে আমার সামান্য একটু ব্লিডিং হচ্ছিল, আমরা মনে করি হ্যাঁ তোমাকে একটু সেট করছে, আসলে তোমার প্রেগনেন্সিটা হয়তো নাও থাকতে পারে, সেজন্য তোমাকে কিছু ব্যবস্থা নিতে হবে। সেখানে আমরা ওইসব পেশেন্ট যারা বলেন, আমরা অনেকেই বলি যে ঠিক আছে তুমি যদি কোনো জব করো, আমরা বলি যে তোমাকে রেস্ট নিতে হতে পারে, খুব ভারী কোনো কাজ যেন তুমি না করো, সেই ধরনের একটা অ্যাডভাইস দিয়ে থাকি। এটা টেলিমেডিসিনের ক্ষেত্রে আমরা সেসব কথা বলে থাকি। আজকাল আমাদের করোনাকালীন সময় সেগুলো খুব বেশি হচ্ছে। অনেক সময় বলি ঠিক আছে তোমার যদি মনে হয় তুমি আসো, যদি চেম্বারেও আসে, আমরা আজকাল খুব ওই হিস্ট্রি নেওয়ার সাথে সাথে তার কিছু পরীক্ষা, সাধারণ পরীক্ষা যেগুলো একেবারে খুব বেশি দরকারও লাগে না, আমরা একটা টোটাল কাউন্ট, ব্লাড কাউন্টটা দেখে তার মধ্যে হিমোগ্লোবিন দেখা যায়, সুগারটাও দেখা যায়, তার ব্লাড গ্রুপটা কি, তার একটা এইচ বেসিস যেটা যেটা আমরা খুব বেশি মনে করি দেখা দরকার আছে, ভিডিওটা আমরা দেখে নিতে পারি। এই ব্লাড কাউন্টের মধ্যে আমরা দেখি যে আমরা অনেক সময় যে এতগুলো কারণ বললো, সেগুলোর জন্য কিন্তু আমরা অনেক বেশি টেস্ট এত যেতে চাই না। তারপর আজকাল এটা থাইরয়েড টেস্ট আমরা দেখে নিই, এটা থাইরয়েড ফাংশনে কোনো অসুবিধা ছিল কিনা, এটা টেস্ট গুলো করতে দেই।
অনেক সময় আমরা যাদের কাছাকাছি হয়তো আলট্রাসোনোগ্রামটাও দেখি না, যদি আর্লি প্রেগনেন্সিতে এসছে অনেক সময় আসলে তার সে যে বললো সামান্য একটু ব্লিডিং কোনো পেইন নেই, আমরা আলট্রাসোনোগ্রামটা করে দেখে নিই। যে ওইটাতে অনেক সময় দেখা যায় যে বাচ্চাটা ভালোই আছে, হয়তো একটু সামান্য ব্লিডিং হচ্ছে, তার বলে যে সামান্য একটু স্যাকে দেখা যাচ্ছে কালেকশন, কিন্তু হার্টবিট ভালো আছে। তখন তাকে বুঝিয়ে দিতে হয় যে তোমার এটা থ্রেটেন প্রেগনেন্সি ছিল, মানে ধমক দিচ্ছিল বাচ্চাটা বের হয়ে যেতে পারে, কিন্তু কাজে তোমাকে একটু সাবধানে থাকতে হবে। ও একটা কথা বলছিল জীবন যে একটা হরমোনের ডেফিসিয়েন্সি হতে পারে, সেই জন্য আমরা অনেক সময় কিন্তু যে মনে করি প্রেগনেন্সিতে কিন্তু কিছু কিছু হরমোন কাজ করে ধরে রাখার জন্য। এই যে আমাদের প্রেগনেন্সিতে থাকবে জরায়ুর মধ্যে, ওই জরায়ু কিন্তু ওই ডিম বাসায় থেকে বা ওই যে বাচ্চা যখন হচ্ছিল ওই প্লাসেন্টাল যে টিস্যু, ওখান থেকে আস্তে আস্তে হরমোন হতে থাকে, ওই হরমোনটাই বাচ্চাটাকে ধরে রাখে। অনেক সময় সেই হরমোন একটু কম হয়ে যায়, তখন যদি মনে করি আমরা তাকে মুখে অথবা ইনজেকশন ফর্মে অথবা পারভ্যাজানালি কিছু হরমোনও দিতে পারে, যেটা বলা হয় যে আমরা ডুফাস্টন দেই বা আদার্স যে আমরা অনেক ধরনের হরমোন আমাদের বাংলাদেশেও পাওয়া যায়, ইনজেকশন ফর্মে পাওয়া যায়, সাপোজিটরি পাওয়া যায়, মুখে খেতে দেওয়া যেতে পারে। সেইটা একটা হলো আমরা দেখলাম, ওইটা কনফার্ম হয়ে গেল। আর একটাও কথা যে বলছিল যে মিসড অ্যাবর্শন, যেটা ওই বললো যে আমরা পেশেন্ট বললো আমার তো আর কোনো কমপ্লেন নেই, আমরা অনেক সময় দেখি পেটে হাত দিয়েও দেখি যে ওর তো একটা সাইজ বলছিল বেশ 14 উইক্স এর বা 12 উইক্স এর, আমরা হাতেই পাওয়ার কথা, সেটাও পাওয়া যাচ্ছে না। তখন আমরা পারভাইজারাল ভিতরে হাত দিয়ে অনেক সময় এক্সামিনেশন করে দেখি যে পরিমাণে ও হিস্ট্রিটা দিল সে সঙ্গে কিন্তু মিলছে না, বেশ ছোট হয়ে গেছে দরজাটা। তখন আর একটু কনফার্ম করার জন্য আজকাল কিন্তু আমরা দেখি যে গ্রামে গঞ্জেও কিন্তু আজকাল সোনোগ্রাম করতে পারা যায়। আলট্রাসোনোগ্রামটা সবাই দেখি না, আমরা বলেই দিই, কারণ আমাদের একটা দিক কনফার্ম হয়ে গেল যে হ্যাঁ সেটা একটা তার আসলে কনসিভ করেছিল কিন্তু ওইটা মিসড হয়ে গেছে, সেখানে সেটা হতে পারে। আর যে ওই হিস্ট্রি গুলো যেগুলো দিল, ও বলছিল যে পেশেন্ট কমপ্লেনই করলো যে আমার প্রচন্ড ব্যথা হচ্ছে, ব্লিডিং হচ্ছে, সে কিন্তু হসপিটালে চলে আসে, আসলে তখন এত ব্লিডিং হচ্ছে, সঙ্গে সঙ্গে তার এই যে আমরা দেখলাম সেটা কিন্তু অ্যাক্টিভ ম্যানেজমেন্ট করতে হবে, ওকে তাড়াতাড়ি ব্লাডের জন্য ব্লাড রেডি করতে বলতে হবে। আমরা সবসময় বলি যে তার ব্লাড গ্রুপ আগে থেকে যখনই অ্যান্টিনেটাল কেয়ারে আসে আগে থেকে ব্লাড গ্রুপটা জানা থাকতে হয়, সেই জন্য আমরা তাড়াতাড়ি একটা ব্লাডটা পাঠিয়ে দিই যেন ব্লাড অ্যারেঞ্জ করতে পারে, ব্লিডিং যদি বেশি হচ্ছে বেশি হয়, এবং তার ব্যথার জন্য আমরা একটা ওষুধ দিয়ে থাকি। সেখানেও যদি মনে করি ইনএভিটেবল হয়েই যাবে, তখন আমরা তাকে ব্যথার ওষুধ দিই যে আস্তে আস্তে সেটা যেন তাকে যদি খুব খারাপ অবস্থায় থাকে তার ব্লাডটা দেওয়া, তাকে যেন ব্যথাটা কমিয়ে দেওয়া, আস্তে আস্তে সেটা হয়তো বেরিয়ে যেতে পারে, বা আমরাও চেষ্টা করি তাকে হেল্প করার। আর ওই যে আরেকটা কথা বলছিলেন ইনকমপ্লিট অ্যাবর্শন, এই ধরনের পেশেন্ট চেম্বারে বা হসপিটালে নানা জায়গায় এসে থাকে, হিস্ট্রিতে সে বলে দিল যে আমার কিছুটা বেরিয়ে গেছে, আবার মনে হচ্ছে ব্লিডিং বন্ধ হচ্ছে না। আমরা যখন আসি তখনও আমরা যখনই তাকে হিস্ট্রিটা নিলাম, ও তো আগেই বলে দিয়েছে, তারপরে আমরা এক্সামিনেশন করে দেখি যে জরায়ের মুখটা প্রায় খুলেই আছে, অনেক সময় দেখা যায় যে তার কিছু প্রোডাক্ট হয়তো ঝুলছে, অথবা যদি না পাই আমরা তখন আমরা আলট্রাসোনোগ্রাম করে কনফার্ম করি যে হ্যাঁ কিছু রয়ে গেছে। সেগুলোতে কিন্তু আমরা অনেক সময় আজকাল কিন্তু মেডিসিন দিয়েও আমরা দিতে পারি, আজকাল কিন্তু খুব আমরা চাই যে ইন্টারভেন করতে, সবকিছুই আমরা আমাদের ওইটা নিজে থেকেই বের করতে হবে বা কিছু না, অনেকেই আমরা আজকাল মেডিসিন ওরাল খেতে দিলেও সেগুলো কিন্তু স্পন্টেনিয়াসলি বের হয়ে যায়। বা তারপরে অনেক সময় আমরা খুব ইমার্জেন্সি যদি মনে হয় যে না ব্লিডিং খুব অনেকদিন ধরে হচ্ছে বা বেশি হচ্ছে, সাইজটা বেশ বড়, পেশেন্টটা কষ্ট পাচ্ছে, হয়তো সেখানে আমরা তাকে হেল্প করতে পারি আমরা এটা বের করে দেওয়ার জন্য। এইগুলো তো আমরা সেই সাইন সিমটমস দেখে বুঝতে পারি। একটা যেটা বলছিল যেটা মারাত্মক, যেটা আমাদের দেশে এখনো আমরা দেখতেছি যে ম্যাটারনাল মর্টালিটির ক্ষেত্রে, মানে মাতৃমৃত্যুর ক্ষেত্রে কিন্তু সেপটিক অ্যাবর্শন, যেটা ওই যে যেটা বললো এখনো হচ্ছে, আমরা কিন্তু এখনো ভালো পার্সেন্টেজ ইনডিউস পাচ্ছি, সেটা কিন্তু আমাদের এখনো বেশি হচ্ছে। আমরা সেই জন্যই বলি যে নিজে নিজে আপনি যদি আপনার অনাকাঙ্ক্ষিত সন্তানও হোক, সেটা নিজে নিজে কিছু করতে যাবেন না। আজকে ফার্মেসিতে অনেক ওষুধ পাওয়া যায়, নিজেরাই খেয়ে ফেলে, এবং সেটা খুব ভালো সবসময় হয় না, চিকিৎসকের পরামর্শ ছাড়া যেন কিছুই না করা হয়। আর একটা কথা এখানে আমরা বলছিলাম, এই যে অ্যাবর্শন এতগুলো বললো, আমরা কিন্তু কোভিডকালীন সময়ে আমরা খুবই একটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে দিয়ে গিয়েছি, কিন্তু আমি বলি যে কোভিডকালীন সময়ে আমরা সবাইকে অনুরোধ করেছিলাম যে প্রত্যেককে যারা প্রেগনেন্সি নিচ্ছেন, আমরা প্রথমে কিন্তু একটা ঘোষণা দিয়েছিলাম, সেটা হলো এই সময় আপনারা প্রেগনেন্সি নিবেন না। অনেকেই প্রশ্ন করেছেন, বিভিন্ন মিডিয়াতে চার্জ করেছেন কেন আপনারা এই কথাটা বলছেন। অনেকে হয়তো মধ্যপ্রাচ্য থেকে এসছে বা বাইরে থেকে বিদেশ থেকে এসছে, হয়তো প্ল্যান করে আসে এই সময়টাতে বাচ্চা নেওয়ার জন্য, ছুটি নিয়ে আসে, তারাও এসেছিলেন, কিন্তু আমরা কিন্তু খুব মানে একটা কঠিন ভাবে বলেছিলাম যে না আপনারা এই সময় বাচ্চা নিবেন না। কারণ আমাদের একটা ধারণা ছিল, যেটা যেগুন বলেছে একটু আগে, যে অল ভাইরাল যে কোনো ইনফেকশনে কিন্তু ওই যে ভ্রূণ যখন হচ্ছে
ভ্রূণের উপরে একটা আহ, নষ্ট করে যেতে পারে ভ্রূণটাকে, বা অ্যাবনর্মাল হয়ে যেতে পারে, অথবা এই করোনাতে মায়ের জীবনও ঝুঁকিতে পড়তে পারে। সেই জন্য কিন্তু আমরা এই করোনাকালীন সময়টাতে এই ধরনের গর্ভ কিন্তু আমরা মানা করেছিলাম। এই জন্যই অনেক পেশেন্ট আমরা এই করোনাকালীন সময় পেয়েছি যারা হয়তো কনসিভ করেছিলেন কিন্তু অ্যাবর্শন হয়ে গেছে। এবং আমরা মনে করি, যদিও এটা এভিডেন্স বেসড না, এখনো প্রমাণিত হয় নাই, আমাদের মনে হচ্ছিল যেটা আসলে করোনাকালীন সময়ে যদি প্রয়োজন না পড়ে, আমাদের এখনো অনুরোধ সবাইকে যারা শুনছেন তাদের কাছে আমাদের এখন অনুরোধ, যদি প্রয়োজন না পড়ে আপনারা এই সময় বাচ্চা নেওয়ার চেষ্টা করবেন না। অনেকেরই কিন্তু সেটা অ্যাবনর্মালও হতে পারে, ভ্রূণটা পড়েও যেতে পারে, এবং এই করোনাকালীন সময় মায়ের জীবনও কিন্তু ঝুঁকিপূর্ণ হতে পারে। অনেক অনেক ধন্যবাদ ম্যাম আপনার সুপরামর্শের জন্য। আমরা এই পর্যায়ে একটু আসতে চাই প্রফেসর ডক্টর নাজিম কবির ম্যামের কাছে। ম্যাম, এই জায়গাটাতে অনেক মায়েরা, অনেক বোনেরা একটি কনফিউশনের মধ্যে পড়ে যায় কিছু কিছু জায়গায়। একটু আপনাকে আমি এক্সপ্লেন করে বলতে চাচ্ছি যে অনেকেই ইরেগুলার মেনস্ট্রুয়েশন থাকে, অর্থাৎ অনিয়মিত মাসিক থাকে, 2-3 মাসের মধ্যে মাসিকের কোনো খবর নেই, এবং হয়তো বা কোনো কারণে ইনসিডেন্টালি তার প্রেগনেন্সি ডেভেলপ হয়ে গেল, কিন্তু সে কিন্তু আসলে জানছে না যে তার সে প্রেগনেন্ট কিনা, কারণ তিনি ধরে নিয়েছে তার ইরেগুলার মেনস্ট্রুয়েশন, এবং হঠাৎ করে দেখা গেল যে তার ব্লিডিং হচ্ছে, আর তিনি ধরে নিলেন যে সেটি মাসিকের, অর্থাৎ মাসিক শুরু হচ্ছে। এটা কি মাসিক নাকি এটা মিসক্যারেজ, এটা নিয়ে কিন্তু অনেকটা ডায়লামা হয়ে যায়। এরকম একটি মানে ডায়লামার মধ্যে যে রোগীদের ক্ষেত্রে কি সতর্কতা প্রয়োজন, চিকিৎসকরা একজন গাইনোকোলজিস্ট হিসেবে কিভাবে আপনারা এগুলোকে ট্রেস করতে পারেন, একটু যদি আমাদেরকে এক্সপ্লেন করেন। প্রফেসর ডক্টর নাজিম কবির ম্যাম নিশ্চয়ই আছেন আমাদের সাথে। আনমিউট করে নাও। Admit করছি। ম্যাম। করছি, ঠিক আছে এখন? হ্যাঁ ঠিক ম্যাম। আছে বাসাদেব, জি ম্যাম, জি ম্যাম। শুনতে পাচ্ছেন? আচ্ছা, জি, ইরেগুলার মেনস্ট্রুয়েশন আসলে যাদের থাকে তাদের জন্য একটা প্রবলেম। সেক্ষেত্রে নর্মাল মেনস্ট্রুয়েশন কোনো প্রবলেম, মেনস্ট্রুয়েশন স্টপ হয়ে যায় বা লেংদি হয় বা কিছুদিন হচ্ছে না, তখন ফার্স্ট হলো ইনফারেন্স হলো প্রেগন্যান্সি। এখন যাদের ইরেগুলার হচ্ছে না, 2 মাস 4 মাস হচ্ছে না, তাদের কি হতে পারে? আপনি অলরেডি বলে দিয়েছেন, অ্যাবর্শন হতে পারে, প্রেগন্যান্সি হতে পারে, আদার কন্ডিশন হতে পারে। এখন সেক্ষেত্রে যদি আমি কনফার্ম করতে চাই, নাম্বার 1 আমরা একটা আল্ট্রাসোনোগ্রাফি করে ফেলি, করতে অ্যাডভাইস দিই। আল্ট্রাসোনোগ্রাফি হলেই বোঝা যায় তা কি আছে, সেখানে আদৌ কোনো কি প্রেগন্যান্সি আছে, প্রেগন্যান্সি ডিস্টার্ব হয়ে গেছে, প্রেগন্যান্সি এন্ড হয়ে গেছে, সেটা একটা। আরো কিছু কন্ডিশন এখানে মাথায় রাখতে, যেহেতু রেগুলার সাইকেল, তার কি প্রথম চিন্তা করি আমরা যে অবস্টেটিক্যাল কজ বা গাইনোকোলজিক্যাল কজ। অবস্টেটিক্যাল কজ হলে সেখানে ব্লিডিং আর সাথে পেইন থাকে, আমাদের কিন্তু আরো 2টা কন্ডিশন মাথায় রাখতে হয়। ওয়ান ইজ এক্টোপিক প্রেগন্যান্সি, অ্যানাদার ইজ প্রেগন্যান্সি অফ আননোন লোকেশন। যদিও প্রেগন্যান্সি অফ আননোন লোকেশন থেকে আমরা আলটিমেটলি কোন 2টা ক্যাটাগরিতে যাই, অ্যাবর্শন হতে পারে, এক্টোপিক হতে পারে। তবে এক্টোপিক হলে সেটা একটা বিপজ্জনক অবস্থায় দাঁড়ায়, যার জন্য এগুলি আমাদের ভালো করে বুঝে নিতে হয় যে, বা ডায়াগনোসিস করতে হয়, বের করতে হয় যে আসলে কারণটা কি। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় কোনো আদার কোনো কন্ডিশন আছে, তার সাথে তার ইরেগুলার মেনস্ট্রুয়েশন এমনিতেই হচ্ছে। এই জিনিসগুলি বের করার জন্য আমাদের কিছু পরীক্ষা করা হয়। নাম্বার 1-ই বলেছি, সহজ পরীক্ষা হলো আল্ট্রাসোনোগ্রাফি করে আমরা দেখতে পাচ্ছি। এখানে আল্ট্রাসোনোগ্রাফিতে অ্যাবডোমিনাল আল্ট্রাসোনোগ্রাফি করা যায়, আবার ট্রান্সভ্যাজানাল আল্ট্রাসোনোগ্রাফি করা যায়। তো ট্রান্সভ্যাজানাল আল্ট্রাসোনোগ্রাফিতে ব্লিডিং যদি তেমন বেশি না থাকে, সেখানে একটু বেটারই দেয়। তো ব্লিডিং থাকলে সেক্ষেত্রে অবশ্য ট্রান্সভ্যাজানালটা ইউজুয়ালি অ্যাডভাইস করা হয় না। কাজে তার সাথে হিস্ট্রি তো খুব ইম্পর্টেন্ট, আমাদের ম্যাডাম বলেছেন হিস্ট্রি তো অবশ্যই নিতে হবে। এই যে ইরেগুলার সাইকেলটা আসলে কেমন, তার প্রথম থেকে সাইকেলটা ইরেগুলার ছিল নাকি সাডেনলি হলো, নাকি কোনো ড্রাগের সাথে এই জড়িত আছে, কোনো ওষুধ খাওয়ার সাথে জড়িত আছে, কোনো পিল বা এগুলো জড়িত আছে, কাছে অনেক কিছু ব্যাপার আছে, সেগুলি সবগুলি হিস্ট্রি থেকে জেনে নিতে হবে। তারপর সিমটম কি ছিল, তার সাথে পেইন ছিল কিনা, তার সাথে আদার কোনো অসুবিধা ছিল, জ্বর এসেছিল কিনা, এইসব জিনিসগুলো নিতে হবে। আর তারপরে কিছু এক্সামিনেশন করে তার কোনো শারীরিক কোনো অসুবিধা আছে কিনা, এই জিনিসগুলো আমাদেরকে বের করে নিতে হবে। তার প্রিডিসপোজিং ফ্যাক্টর আমাদের ডক্টর বলেছেন যে প্রিডিসপোজিং ফ্যাক্টর তার মধ্যে আছে কিনা, সে কি ওবেস, তার কি থাইরয়েড ফাংশন করার প্রবলেম ছিল আগে থেকে জানা, তাই সে কি ডায়াবেটিক, এগুলি যখন আমরা সবগুলি প্রত্যেকটা পয়েন্ট আমরা হিস্ট্রি তারপরে আপনার ইসের থেকে নিয়ে নিচ্ছি, তখন কিন্তু আমরা ডায়াগনোসিস আমাদের ইজি হচ্ছে। তবে আমরা কনফার্ম করতে গেলে আমাদের অবশ্যই সোনোগ্রাফির হেল্প লাগবে। আর এখানে ব্লাড পরীক্ষায় খুব একটা আমাদের দেয় না, তো ব্লাড পরীক্ষা আমাদের অনেক সময় আমরা করে থাকি, একটু কস্টলি হয়ে যায়, বিটা ইসিজি
তার প্রেগনেন্সি হলে সে বিটাইসি তার আমাকে একটা রেজাল্ট দিয়ে দেয়, সরাসরি আমরা বিটাইসি করতে পারি। এখন এটা অবশ্য একটু করা হচ্ছে আমাদের এখনকার জেনার সাথে কনসাস অনেকে নাম জানতে চাই, তার সামনে বিটাইসি দিয়ে দিলে আমরা জানতে পারি। মোর কনফার্মেটরি হলো আমাদের আল্ট্রাসাউন্ড এন্ড বিটাইসি, এটা করলে আমরা জানতে পারি যে ওয়েদার প্রেগনেন্সি অর আদার কন্ডিশন। তো প্রেগনেন্সি গুলো বলেছি, 3টা কন্ডিশন বলেছি, প্রেগনেন্সি, অ্যাবর্শন, অথবা এমনও হতে পারে যে প্রেগনেন্ট কিন্তু ইট ইজ থ্রেটেন্ড, অলরেডি কথা হয়ে গিয়েছে, থ্রেটেন্ড, এগুলো আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো। আর যদি আমি কিছুই না পাই, যে দেখা যায় ইউটারাস ইজ এমটি, ইউটারাসে কিছু নাই কিন্তু একটু ব্লিডিং হচ্ছে, রেগুলার হচ্ছে, তখন তাহলে তো আমাকে আরেকটু ডিটেলসে যেতে হবে তার এন্ডোমেট্রিয়ামটা কেমন অবস্থা। এন্ডোমেট্রিয়াম যদি থিকেন থাকে সেখানে আবার একটা মাথায় প্রেগনেন্সি রাখতে হবে। তো প্রেগনেন্সিটা কারণ যেহেতু ইরেগুলার, কনসেপশনটা কোন টাইমে হলো সেটা কিন্তু সবসময় বলা যায় না। ওভুলেশন হলো কখন, কাজে একটু আগে পরে হয়, কাজে সেক্ষেত্রে প্রেগনেন্সি আমাদেরকে অ্যাকসেপ্ট করতেই হবে। যেহেতু এর সাথে আমরা বলেছি অ্যাবর্শন বা মিসক্যারেজের কনসিকুয়েন্স অনেক, কোন দিকে যাবে, মায়ের কি হবে, তারপর সেটা তারপর এটা হতে পারে যে অনেক সময় দেখা যায় যে আনপ্ল্যান্ড মা যদি মনে করে আমার তো প্রেগনেন্সি বোধ হয়ে গেল, তাহলে আমি একটু প্রেগনেন্সি রাখবো, নিজে নিজে কিন্তু করতে যায়, এটা আমাদের ম্যাডাম বলেছেন, এটা একটা ডেঞ্জারাস জিনিস। আর সেটা যদি আনসেফ হয় তাহলে তো মায়ের শরীরের উপর একটা বিরাট প্রভাব পড়ে। আনসেফ অ্যাবর্শন তো আমাদের মাতৃমৃত্যুর হার অনেক বাড়িয়ে দেবে। আমাদের দেশেও যে এত মায়েরা আমাদের মারা যাচ্ছে, 7% মায়েরা কিন্তু মারা যায় ডিউ টু আনসেফ অ্যাবর্শন অর সেপটিক অ্যাবর্শন। আলটিমেটলি সেপটিক হয়ে অ্যাবর্শন হয়ে আনসেফটাই ওইদিকে চলে যাচ্ছে। এইদিকে যেন একটু চিন্তা রাখা হয় যে আগে আমরা অ্যাকচুয়াল ডায়াগনোসিসটা আমরা করি যে আসলে কি হলো, তার কি প্রেগনেন্সি রিলেটেড কিছু হচ্ছে, অ্যাবর্শন রিলেটেড হচ্ছে, নাকি অন্য কিছু হচ্ছে। কাজে এগুলো এই জন্য এইসব মহিলাদের যারা এইসব প্রবলেম নিয়ে আসে তাদের আমরা বলি ফলো আপে রাখা। আমি এখন একটু ট্রিটমেন্ট দিচ্ছি, আমরা বলি সিমটোমেটিক ট্রিটমেন্ট দিই, তার যদি ব্যথা থাকে ব্যথার, আর যদি প্রেগনেন্সি মনে হয় যে হয়তো থ্রেটেন হতেও পারে তাহলে সেই লাইনে আমরা ট্রিটমেন্ট দেবো, এবং তাকে অবশ্যই ফলো আপে রাখতে হবে। এবং আরেকটা জিনিস বলে দিতে হবে যে এখন যে পরিমাণ ব্লিডিং হচ্ছে, ব্লিডিংটা কি বেড়ে যাচ্ছে কিনা, ব্যথা বেড়ে যাচ্ছে কিনা, আরো সাথে কোনো অসুবিধা হচ্ছে কিনা, তাহলে অবশ্যই আপনি ডাক্তার সাথে যোগাযোগ করবেন। তাহলে অনেক আমরা অনেক কোনো হ্যাঁ, খারাপ ধন্যবাদ অবস্থা ম্যাডাম। থেকে আমরা এই জায়গাটাতে আসলে ক্লিয়ার হতে পারলাম যে একজন তরুণ গাইনোকোলজিস্ট অর্থাৎ যিনি সদ্য পাস করেছেন বা ইন্টার্ন করছেন, তার ওয়ার্ডের যে ম্যানেজমেন্টটা একটি এই ধরনের একটি ঘটনা হলে কি কি বিষয় মাথায় রাখতে হবে তাকে, এই বিষয়টা কিন্তু খুব পরিষ্কার হয়ে গেল ম্যাডাম আপনার আলোচনার মধ্যে দিয়ে। আমরা আবারও আসবো আপনার কাছে, এই পর্যায়ে আসতে চাই প্রফেসর ডক্টর সালমা রূপ ম্যামের কাছে। ম্যাম, আপনার ভাগে পড়ে গেল ম্যানেজমেন্ট কি, অর্থাৎ আমরা যদি অ্যাজ এ হোল একটি অ্যাবর্শন পেশেন্টের অর্থাৎ অ্যাবর্টেড পেশেন্ট বা অ্যাবর্শন হয়ে গিয়েছে এই ধরনের পেশেন্টদের আমরা ম্যানেজমেন্টটাকে কি কি স্টেপে আমরা ভাগ করব, এবং কনজারভেটিভ সার্জিক্যাল কি কি ব্যবস্থাপনা রয়েছে একটু যদি আপনি আমাদেরকে ক্লিয়ার করেন। প্রফেসর ডক্টর সালমা রূপ ম্যাম। অ্যাবর্শনের যে ব্যবস্থাপনা, এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ, কারণ অ্যাবর্শন থেকে কিন্তু অনেক রকম কমপ্লিকেশন হতে পারে। জটিলতা এমনও হতে পারে যে ব্লিডিং হতে হতে মা মারাও যেতে পারে। কারণ আমরা আগেও বলেছি যে অ্যাবর্শন কিন্তু একটা ইম্পর্টেন্ট কজ, যদিও এখন এর ইনসিডেন্সটা অনেক কমে গেছে, তাও কিন্তু একটা ইম্পর্টেন্ট কজ অফ ম্যাটারনাল ডেথ, মা মৃত্যুর একটা অন্যতম কারণ। কাজে ব্যবস্থাপনা অবশ্যই গুরুত্বপূর্ণ। প্রথমে যেটা হলো সেটা হলো যে আমাদের প্রত্যেকটা পেশেন্ট, এরকম যখন পেশেন্ট আসবে আমাদের কাছে যেখানে আমরা সাসপেক্ট করছি যে এটা একটা অ্যাবর্শন বা গর্ভপাতের কেস, সেটা কিন্তু আমাদেরকে প্রথমেই কি করতে হবে, মাকে একটা খুব র্যাপিডলি একটা অ্যাসেসমেন্ট করতে হবে যে মার সার্বিক অবস্থা কিরকম, তাকে কি ইমিডিয়েটলি ম্যানেজমেন্ট দিতে হবে এবং অথবা তাকে আমরা আস্তে ধীরে ম্যানেজমেন্ট দিলেও চলবে। এই এটাকে বলে র্যাপিড ইনিশিয়াল অ্যাসেসমেন্ট। এটা কিন্তু সব গর্ভবতী মায়ের জন্যই প্রযোজ্য, এবং অ্যাবর্শন যখন নিয়ে আসছে তখন তো অবশ্যই প্রযোজ্য। তাহলে প্রথমে আমাকে অ্যাসেস করে নিতে হবে যে মা কতটা জটিলতার সম্মুখীন হয়ে আছে, তার মানে কি তার কতটা রক্তক্ষরণ হয়েছে বা কতটা ইনফেকশন তার মধ্যে ঢুকে গেছে, তাহলে সেখানে তার সার্বিক অবস্থা, সে কথা বলতে পারছে কিনা, তার রক্ত শূন্যতা কিরকম, তার পালস কেমন, ব্লাড প্রেশার কেমন, হ্যাঁ, এগুলো আমাকে প্রথমে একটা অ্যাসেস করে পেশেন্টটাকে ক্যাটাগরাইজ করতে হবে যে এই পেশেন্টের ইমিডিয়েটলি ম্যানেজমেন্ট দিতে হবে অথবা এই পেশেন্টকে আমি আস্তে ধীরে কনফার্মিং করে তারপর ম্যানেজমেন্ট। এখন আমরা যদি অ্যাবর্শনের টাইপের উপরে ডিপেন্ড করে ম্যানেজমেন্ট দিতে থাকি, তাহলে যেমন যেটা হলো যে কমপ্লিট অ্যাবর্শন, যেটাকে আমরা বলছি সম্পূর্ণ পরিষ্কার হয়ে গেছে, সেখানে আসলে মাকে সেরকম তেমন কোনো চিকিৎসার দরকার নাই,
কারণ পুরাটা ভ্রূণ যখন বের হয়ে যায় তাহলে কিন্তু তার ব্লিডিংটা বন্ধ হয়ে যায়, ব্যথাটাও কমে যায়। তাহলে সেক্ষেত্রে আমরা দেখবো যে মাকে আমরা অ্যাসিওর করবো যে হ্যাঁ তার সম্পূর্ণটা বের হয়ে গেছে, এবং সেক্ষেত্রে আমরা তাকে কি করতে পারি, যেহেতু ব্লিডিংও কমে গেছে আর ব্যথাও কমে গেছে, তাহলে সেরকম করে তেমন কোনো ব্যবস্থাপনা না দিলেও চলবে। কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে যে ব্লিডিং জনিত মানে রক্তপাত জনিত সে যদি খুব বেশি অ্যানিমিক হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে তার এই অ্যানিমিয়াটাকে কারেকশন করার ব্যবস্থা নিতে হবে। আর যদি মনে হয় যে হ্যাঁ তার সম্ভাবনা আছে যে এখান থেকে ইনফেকশন হতে পারে, তাহলে সেই ক্ষেত্রে হয়তো আমরা অ্যান্টিবায়োটিক ইউজ করতে পারি অ্যাজ এ প্রিভেন্টিভ অ্যাসপেক্ট। আর সেরকম সম্ভাবনা না থাকলে অ্যান্টিবায়োটিক দেওয়ার কোনো প্রয়োজন নেই। তবে এই মায়ের ক্ষেত্রে যেটা আমাদের দিতে হবে সেটা হলো যে কেন গর্ভপাত হলো সেই কারণগুলো বের করতে হবে। একটা ইন্টারভেল পিরিয়ডে তাকে আমাদের অ্যাসুরেন্স দিতে হবে, তাকে বলতে হবে যে হ্যাঁ আপনি আবার আগামী 2-3 মাস হয়তো বাচ্চা নেওয়ার কোনো চেষ্টা করবেন না, এবং এই সময় আমরা যথাযুক্ত পরীক্ষা নিরীক্ষা করে দেখবো যে কেন আপনার গর্ভপাত হলো। তাকে আর সে যদি বাচ্চা না নিতে চায় যে না এটা হয়তো আনপ্ল্যান প্রেগন্যান্সি ছিল এবং সেটা নিজে নিজে গর্ভপাত হয়ে গেছে, তাহলে সেই ক্ষেত্রে তাকে যথোপযুক্ত জন্ম নিয়ন্ত্রণের ব্যবস্থা আমাদেরকে দিয়ে, তাহলে এটা হলো কমপ্লিট অ্যাবর্শন, এটা সম্পূর্ণভাবে পরিষ্কার হয়ে গেছে সেটা তাকে আমরা দিতে পারি। তবে অনেকে যেমন আল্ট্রাসাউন্ড করে দেখে যে পুরোপুরি কমপ্লিট হয়েছে কিনা, তবে ক্লিনিক্যালি যদি আপনি বুঝতে পারেন এক্সামিনেশন করে এবং সিমটম দেখে আমরা অনেক সময় বুঝতে পারি যে এটা মানে পুরোটাই কমপ্লিট হয়ে গেছে, তাহলে সেই ক্ষেত্রে আল্ট্রাসাউন্ড করার হয়তো তেমন কোনো প্রয়োজন নেই। আর যেটা ইনকমপ্লিট অ্যাবর্শন, তার মানে কিছু রয়ে গেছে আর কিছু ভিতরে বের হয়ে গেছে, এটা হলো জটিল অবস্থা। কারণ কি, এই যে রয়ে গেছে ভিতরে এর থেকে কিন্তু তার ক্রমাগত রক্তপাত হতে থাকে এবং পেশেন্ট কিন্তু আস্তে আস্তে খারাপ হয়ে যাবে এবং সে অ্যানিমিক হয়ে যাবে, রক্তশূন্যতায় ভুগতে থাকবে, এবং ভিতরে যে ভ্রূণের পোষণ থেকে গেল এখান থেকে তার ইনফেকশন হয়ে যাবে। তাহলে এটা আমাদেরকে বের করে দিতে হবে। এখন এই বের করার পদ্ধতিটা কিন্তু 2 রকম, আমরা ওষুধ দিয়েও বের করে দিতে পারি, আমরা সার্জিক্যাল ইন্টারভেনশনে যেতে পারি। ওষুধ দেওয়ার জন্য আমাদের হাতে ওষুধ আছে, ভালো এখন অনেক কার্যকরী ওষুধ আছে। এটাকে আমরা বলি যে মানে অ্যাবর্শন ট্রিটেড মানে মেডিকেলি আমরা এটাকে ট্রিট করলাম, মেডিসিন দিয়ে ট্রিট করলাম। হ্যাঁ, তাহলে সে কিছু কিছু ওষুধ মানে কিছু ওষুধ আছে যেমন মেজোপ্রস্টল বলা হয়, তাহলে সেটা দিয়ে আমরা ভ্রূণ যেটা থেকে গেল অংশ সেটা আমরা বের করে ফেলতে পারি। এবং মেডিসিন দিয়ে বের করাটা এখন আমরা অনেক গ্রহণযোগ্যতা অনেক বেড়ে গেছে, এবং বিশেষ করে এই কোভিড প্যান্ডেমিকে আমরা এই মেডিসিনের উপরে কিন্তু খুবই রিলাই করেছি, কারণ আমরা চেয়েছি কোভিড প্যান্ডেমিকে পেশেন্টের যাতে সার্জিক্যাল এক্সপোজারটা কম হয়, মানে কোন রকম অপারেশন যত অ্যাভয়েড করা যায়, সেই জন্য আমরা কিন্তু এই মেডিসিনের উপর অনেক রিলাই করেছি এবং মেডিসিনের কার্যকারিতা কিন্তু অনেক ভালো, কাজে আমরা এটা দিয়ে করতে পারি। আর অনেক ক্ষেত্রে দেখা যায় যে হয়তো সম্পূর্ণ হলো না বা থেকে গেল ভিতরে, সেক্ষেত্রে আমরা সার্জিক্যাল ইন্টারভেনশনে যেতে পারি, সেটাকে আমরা বলি যে ম্যানুয়াল ভ্যাকুয়াম অ্যাসপিরেশন, মানে আমরা একটা যন্ত্র দিয়ে ভিতর থেকে ওটা বের করে নিয়ে আসি। এখানে অ্যানেস্থেসিয়ার প্রয়োজন হয় না, আমরা স্ট্রং কিছু পেন কিলার মেডিকেশন আছে সেটা দিয়ে আমরা এটা পেশেন্টকে ব্যথা মুক্ত করে আমরা করতে পারি। তাহলে এটা আমরা হচ্ছে যে ইনকমপ্লিট অ্যাবর্শন হলে যেভাবে ম্যানেজ করতে হয় সেটা। আর দেখা যাচ্ছে কি যে অনেক ক্ষেত্রে পেশেন্টের ইনফেকশন হয়ে যায়, যেমন যেটাকে আমরা বলি সেপটিক অ্যাবর্শন। হ্যাঁ, যেটা হচ্ছে পেশেন্ট, এটা সাধারণত বেশি হয় যে যদি মানে আনসেফ অ্যাবর্শন হয়, সে যদি নিজে নিজে অ্যাবর্শন করাতে চায়, এরকম ক্ষেত্রে হতে পারে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে ইনকমপ্লিট অ্যাবর্শন থেকেও ইনফেকশন হতে পারে। তো সেই ক্ষেত্রে যদি ইনফেকশন থাকে তাহলে আমরা অবশ্যই পেশেন্টকে অ্যান্টিবায়োটিক দিব, এবং অ্যান্টিবায়োটিক কভারেজে যত দ্রুত সম্ভব ভিতরের ভ্রূণের যে পোর্শনটা রয়ে গেছে সেটাকে আমরা বের করে দিব, সেটা মেডিসিন দিয়ে হোক বা সার্জিক্যাল ইন্টারভেনশন দিয়ে। তাহলে এই 3টা ক্যাটাগরি আমরা এভাবে ব্যবস্থাপনা দিয়ে থাকি। তবে স্পেশাল ব্যবস্থাপনা যেটা আছে, একটা হলো যে মিসড অ্যাবর্শন, সেক্ষেত্রেও আমরা কিন্তু মেডিসিনের সাহায্য নিতে পারি অথবা সার্জিক্যাল ইভাকুয়েশন করতে পারি সেটা। আর একটা হলো যেটা হলো হ্যাবিচুয়াল অ্যাবর্শন বা রিকারেন্ট অ্যাবর্শন, যেটা সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে পেশেন্টকে বেশ কিছু অন্যরকম ব্যবস্থাপনা দিতে হবে। আমার মনে হয় এটা আপনি আরো পরে প্রশ্ন করবেন এটার উপরে। তো সেই ক্ষেত্রে অনেক পরীক্ষা নিরীক্ষা করতে হবে এবং পেশেন্টকে কিছু নির্ধারিত ম্যানেজমেন্ট দিতে হবে যদি তার এরকম থাকে যে ম্যাডাম একটি প্রসিডিউর আমরা খুব সবাই খুব পরিচিত একটি প্রসিডিউর, যে ডিএনসি, ডাইরেক্টেশন এন্ড কিউরেটিভ। এই যে প্রসিডিউরটি করা হচ্ছে অ্যাবর্শন ম্যাটেরিয়ালস ইনকমপ্লিট অ্যাবর্শনের ক্ষেত্রে, এই জায়গাগুলোতে ম্যাডাম কি কি সতর্কতার প্রয়োজন রয়েছে? এখান থেকে আনট্রেইনড অথবা স্কিল হ্যান্ড ছাড়া যদি ডিএনসি করা হয় সেক্ষেত্রে কি কি জটিলতা?
সার্জিক্যাল, এটা হচ্ছে সার্জিক্যাল ইন্টারভেনশন, তাই না? ডিএনসি হলো সার্জিক্যাল, মানে আমরা একটা ছোট ক্ষুদ্র অস্ত্রোপচার যেটা বলা হয়। তাহলে সেইখানে সেটা যদি পরিষ্কার তো অবশ্যই হাসপাতালে করতে হবে, এবং এটা হসপিটাল বা ওরকম সেট আপে করতে হবে, এবং সেখানে ট্রেন পার্সন যারা, তারা ছাড়া কিন্তু আসলে এটা কেউ করতে পারবে না। ট্রেন পার্সন হচ্ছে শুধু যে ডাক্তার তা না, আমাদের ট্রেন নার্স আছে, তারাও করতে পারে। তারপরে মিডওয়াইফ যারা আছে, যারা এই ট্রেনিং নিয়ে থাকে, তারাও করতে পারে, এবং আমাদের FWV যারা, তারাও কিন্তু এটা এই ব্যাপারে ট্রেন, তারাও কিন্তু এই ইন্টারভেনশনে যেতে পারে যদি তারা ট্রেনিং নেওয়া থাকে। এটা অবশ্যই হসপিটাল সেট আপে করতে হবে। তো এটা একটা ট্র্যাডিশনাল নাম চলে আসছে যে ডিএনসি বলা হয়, ডাইলেটেশন এন্ড কিউরেটেজ যেটা বলা হয়, কিন্তু আসলে এই প্রসিডিওরটা কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে। আমরা কিন্তু এখন আর ডাইলেটেশন কিউরেটেজ করি না, আমরা যেটা করি সেটাকে বলা হয় ম্যানুয়াল ভ্যাকুয়াম অ্যাসপিরেশন। আমরা একটা সিরিঞ্জের মাধ্যমে নেগেটিভ প্রেসার ক্রিয়েট করে ভেতরের জিনিসগুলোকে বের করে নিয়ে আসি। এখন আমরা আগের মতো ওই ডাইলেট করে কিউরেট করে একটা একটা করে বের করে নিয়ে আসে, এটা কিন্তু আমরা এখন করি না। কাজে ডাইলেটেশন এন্ড কিউরেটেজটা এখন অলমোস্ট রিপ্লেসড হয়ে গেছে নতুন যে পদ্ধতিটা, এবং সারা পৃথিবীতে এটা গ্রহণযোগ্য পদ্ধতি হিসেবে ধরা হয়েছে। এটাকে বলা হয় ম্যানুয়াল ভ্যাকুয়াম অ্যাসপিরেশন। যেটাই করা হোক না কেন, এটা হসপিটাল সেটআপে করতে হবে এবং ট্রেন পার্সন দিয়ে করতে হবে। না করলে অনেক 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 রকম ধন্যবাদ। জটিলতা। এই জায়গাটিতেই আসলে এখনো ম্যাডাম দেখা যাচ্ছে যে পেরিফেরিতে বা গ্রামগঞ্জে আপনি যেমনটি বলছিলেন যে যারা মিডওয়াইফারি বা একটু এই গাইনির বিভিন্ন কাজে যারা নার্স বা ওয়ার্ডে থেকে থেকে কাজ শিখেছে, তারা কিন্তু অনেক বড় ঝুঁকি নিয়ে কিন্তু এই কাজগুলো করে, এবং এটার ফলাফল কিন্তু অনেক ক্ষেত্রেই ভালো হয় না। দেখা যাচ্ছে এটা থেকে সেকেন্ডারি ইনফেকশন, পাশাপাশি ইনফার্টিলিটি পর্যন্ত ডেভেলপ হয়ে যাচ্ছে। আমরা এরকম কিছু তথ্যপাত্র পেয়ে থাকি মাঝে মধ্যে। তো এই জায়গাগুলোতে নিশ্চয়ই আমাদের আরো বেশি সতর্ক হওয়া উচিত। অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম আপনার গুরুত্বপূর্ণ আলোচনার জন্য। আমি এই পর্যায়ে আসতে চাই প্রফেসর ডক্টর জেবুন্নেসা পারভীন ম্যামের কাছে। ম্যাডাম, সালমা রূপ ম্যাম কিন্তু মোটামুটি ম্যানেজমেন্ট গাইডলাইনটা চমৎকার ভাবে বলেছেন, স্টেপ বাই স্টেপ। এই জায়গাগুলোতে যে কনজারভেটিভ ম্যানেজমেন্টের ক্ষেত্রে বিশেষ করে যদি আমরা ডায়াডোস্টেরনের কথা বলে থাকি এবং পেরিক যে কার্বক্সি মালটোস, এই দুটি ওষুধ এই অ্যাবর্শনের ক্ষেত্রে কিভাবে হেল্প করছে, বিশেষ করে আমরা যদি আজকের যে অনুষ্ঠানটি পাওয়ার্ড বাই ডুভাস্টন অ্যান্ড পেরিনজেক্ট, তো এই বিষয়ে আপনার ম্যাডাম কি বলার আছে যে এটি কিভাবে হেল্প করছে অ্যাবর্শন প্রিভেনশন? আচ্ছা, প্রথমে আসি, থ্যাংক ইউ। প্রথমে আসি আমি ড্যাডোজেস্টেরন ডুফাস্টন যেটা, আমি একটা কথা বলছিলাম যে লুটিয়াল ফেজ ডিফেক্ট, যেখানে প্রজেস্টেরন কম থাকে, মানে কর্পাস লুটিয়াম থেকে প্রজেস্টেরন কম তৈরি হয়, অথবা এন্ডোমেট্রিয়াম সে প্রজেস্টেরনকে রেসপন্স করে, রেজিস্ট্যান্ট থাকে। হ্যাঁ, তখন এই যে লুটিয়াল ফেজ প্রজেস্টেরনটা কি করে, ইউটারাসটাকে কাম অ্যান্ড কোয়াইট রাখে, প্রেগন্যান্সিটাকে রান করতে সাহায্য করে। এখন যখন আমরা মনে করি যে ওরকম, আমরা এমপেরিক্যালও অনেক সময় প্রজেস্টেরন দিই, যদি থ্রেটেন অ্যাবর্শন যখন পেশেন্ট আসে, তার এরকম থ্রেট করছে, ব্লিডিং হয়েছে একটু কিন্তু ব্যথা নাই, এই প্রেগন্যান্সি কিন্তু 2/3 কন্টিনিউ করে। 1/3 হয়তো এটা মিসড অ্যাবর্শন বা ইনএভিটেবলে চলে যায়, কিন্তু 2/3 কন্টিনিউ করে। ওই প্রেগন্যান্সিটাকে কন্টিনিউ করার জন্য তখন আমরা এই ডাইড্রোজেস্টেরনটা ইউজ করি। এটা অনেক সময় আমরা 3 মাস করি, অনেক সময় যদি মনে হয়, অনেক মাঝে মাঝে পেশেন্টরা আসে বলে যে হয়তো 5 মাস 6 মাসের সময় আসলো, পেটে ব্যথা, একটু আবার পেট মাঝে মাঝে শক্ত হয়, তখন আমরা কিন্তু এই প্রজেস্টেরনটা শক্ত ইউটারাসটাকে নরম করার জন্য, যাতে, কারণ শক্ত হওয়া মানে কি, ইউটারাস কন্ট্রাক্ট করে, কন্ট্রাক্ট করলে কিন্তু যদি এই কন্ট্রাকশনটা কন্টিনিউ করে, তাহলে কিন্তু বেবি এক্সপেল হয়ে যেতে পারে। যেটা আমরা নর্মাল ডেলিভারিতে এই কন্ট্রাকশনটাই কিন্তু হেভি হয়, সেটাই এক্সপেল করে। এখন এই যে যখন এই কন্ট্রাকশনটাকে আমরা কমানোর জন্য, সেই সময় আমরা প্রজেস্টেরন অল থ্রু প্রেগন্যান্সি যে কোনো সময় আমাদের সমস্যা মনে করে, সেই সময় আমরা দেই আসলে এটা। আর যেটা ফেরিনজেক্টের কথা বলা হচ্ছে, কার্বক্সিমালটোরের, এটা হলো যে আমরা যদি পেশেন্ট এনিমিক থাকে, আমরা তো প্রত্যেকটা পেশেন্টকে অ্যান্টিনেটালে যখন আসার পরে আমরা তো প্রত্যেককে হিমোগ্লোবিন, কিছু কিছু টেস্ট আছে, কমন কিছু টেস্ট আমরা প্রত্যেকটা করাই, তার মধ্যে একটা হিমোগ্লোবিন ব্লাড গ্রুপ থাকে। যদি আমরা চেষ্টা করি যে 10-এর উপরে রাখতে, সাধারণত 11-12 মিলিগ্রাম পার ডিএল থাকলে ভালো, কিন্তু মিনিমাম 10 আমরা আনতে চাই। 10 আনি, তারপরে আমরা হয়তো আয়রন দিলাম, মুখে আয়রন ট্যাবলেট দিলাম বা ক্যাপসুল দিলাম। সে যদি তার 10-এর নিচে থাকে, তখন আমরা তাদেরকে ইনজেকশন দিই। এই ইনজেকশনটা তখন আমরা অ্যানিমিয়া কারেকশনের জন্য ইউজ করা হয়।
অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম। আমরা দুটি কনজারভেটিভ ম্যানেজমেন্টের কথা জেনে গেলাম। আমরা এই পর্যায়ে আবার ফিরে আসতে চাই প্রফেসর ডাক্তার রওশন আরা বেগম ম্যামের কাছে। আমরা অনুষ্ঠান একেবারে শেষ ভাগের দিকে চলে এসেছি। একটু জানতে চাই যে অনেকে জানতে চায় যে যে সমস্ত মায়েদের অর্থাৎ এই অ্যাবর্শনের হিস্ট্রিটা রয়েছে, সেক্ষেত্রে কি তার নেক্সট জেনারেশন কি অ্যাবর্শন হওয়ার সম্ভাবনা থাকে কিনা, অথবা সেই মহিলার যে পরবর্তী যে মেয়ে যদি হয়ে থাকে তার কি অ্যাবর্শন হওয়ার, অর্থাৎ এটির সাথে কিন্তু ফ্যামিলিয়াল কোনো রিলেশনশিপটা রয়েছে কিনা ম্যাডাম? হ্যাঁ, মহিলার যদি একবার হয় তার অনেকবার না পরবর্তীকালে হয়তো হতে পারে। জেনারেশন ওয়াইজ এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই যে আমার মায়ের হয়েছিল তো আমারও অ্যাবর্শন হবে। এই ধরনের আমরা কিন্তু কখনোই যে এতগুলো কারণ বললো যেমন তার মধ্যে কিন্তু সেই ধরনের কোনো আসে নাই। একটা তার নিজস্ব জেনেটিক ফ্যাক্টর হলে তার কিছু হতে পারে। কিন্তু আমরা এখনই ভয় দেখাবো যে ও তার বোনের বোধহয় এতগুলো অ্যাবর্শন হয়ে গেছে, তারও হবে। কি ধরনের আমরা কখনো মনে করি না যে সেই ধরনের চিন্তা নিয়ে বা দুশ্চিন্তার কোনো কারণ নেই। এ ধরনের ফ্যামিলিয়াল গ্রহণ করি না। এখানে ম্যাডাম একটি সম্পূরক প্রশ্ন রাখতে চাই। যদি কোনো একটি মায়ের বা বোনের বারবার অ্যাবর্শন হয়, এটার থেকে কি ইনফার্টিলিটি ডেভেলপ করার কোনো সম্ভাবনা আছে? হ্যাঁ, অনেক সময় হয় যেটা এতক্ষণ ধরে ওই কথা বলছিল যে অ্যাবর্শন থেকে অনেক কমপ্লিকেশন হতে পারে। ইনফার্টিলিটি কিন্তু একটা আলাদা একটা কমপ্লেক্স। দেখা যায় যে আসলে ওর ওদের যেটা বলছিল যে অ্যানাটমিক্যালি ডিফেক্টের জন্যই তার বাচ্চাটা থাকছে না। এটা তো একটা কারণ হচ্ছে যে তার বারবার থাকছে না, সে একটা নষ্ট হয়ে যাচ্ছে বাচ্চা। আবার ওই যে সেপটিক অ্যাবর্শন যেটা বলছিল ইনফেকশন হয়, এটা থেকেও কিন্তু অনেক সময় দেখা যায় যে তার ওই ইউটেরাসটা আস্তে, আস্তে ওই টিউব গুলো বন্ধ হয়ে যেতে পারে। টিউবের ক্যাপাসিটিটা ভালো থাকে না। টিউব আমরা দেখি যে পরবর্তীকালে আর সেখান থেকে যে ডিম্বাশয় সেটা আসতেছে না। অথবা তার একটা ইউটেরাসের মধ্যেও কিন্তু এক ধরনের ইনফেকশন হয়। যেটা থেকে কিন্তু আর তারপরে তার ওই যেটা অনেক ওরা বলল যে এই যে ডিএনসি করে যেটা বলতেছিলেন একটু আগে, অনেক সময় কিন্তু আনস্কিলড হাতে যারা করে অনেকে দেখা যায় এত বেশি তার কিউরেট করে সে বাচ্চা ই করতে বের করতে গিয়ে সেখানেও কিন্তু যা অ্যাশারম্যান সিনড্রোমের কথা বলছিল যে ইউটেরাসের মধ্যে লেয়ারটাই থাকে না, সেখানেও কিন্তু এক ধরনের ইনফার্টিলিটি হয়। ওই যে জরায়ুর যে মুখটা যেটা আগে করা হতো, আজকাল আমরা খুব বেশি এটা বলবো যে আমরা এখন আর ডিএনসি করি না, কিন্তু খুব যদি কেউ আনস্কিল হাতে এই জরায়ু ডাইলেটেশন সেটাকে খুব জোরে এটা করতে গেলো, তাহলেও কিন্তু দেখা যায় যে জরায়ুর মুখটা সে নষ্ট করে ফেলেছে। মানে ওই সার্ভিক্সটা তার যে ক্ষমতা ধরে রাখার ইনকম্পিটেন্স বলি আমরা, যে মুখটা ধরে রাখা সেটা কিন্তু সে হারিয়ে ফেলে। সেই জন্য অনেক সময় দেখা যায় যে আমরা সার্ভাইকাল ইনকম্পিটেন্সের জন্য আমরা কিন্তু অনেক সময় যে বাচ্চা যখন আসে আমরা 14 উইকস বা এই সময়টা পার হয়ে গেলে আমরা বলি যে ও দেখা যাচ্ছে বিভিন্ন পরীক্ষা করে বুঝতে পারি যে তার জরায়ুর মুখটা কিন্তু অনেকটা খুলে আছে বা খুলে যেতে পারে। সেই জন্য অনেক সময় আমরা কি করি আগে থেকেই একটু সেলাই করে দিই মুখটা, যেটা আমরা বলি অনেক সময় যে সুচার দিয়ে দেওয়া হয়। এই ধরনের সাধারণভাবে বাংলায় যদি বলি যে হ্যাঁ জরায়ুর মুখটাকে একটু আটকে দিই সুতা দিয়ে, সেটাকে আমরা কিন্তু অনেক সময় সার্জিক্যাল মেথডে সেটা করে দেওয়া হয়। কাজেই এই যে আমরা বললাম যে এটা মানে এই ধরনের এইগুলা কিন্তু ক্ষতি কিন্তু হতে পারে। অ্যাবর্শন খুব যে একটা যদি ভালো হাতে স্কিল হাতে না করা হয়, ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে কিন্তু এটা ইনফেকশন হয়ে তার টিউব বন্ধ হয়ে যেতে পারে, জরায়ু নষ্ট হয়ে যেতে পারে, জরায়ুর মুখ নষ্ট হয়ে যেতে পারে। এটা একটা কারণ। সে কিন্তু অনেক আস্তে অনেক ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম। আমরা এই পর্যায়ে একটু আমাদের দর্শকদের প্রশ্নের উত্তর নিব আমাদের প্যানেল এক্সপার্টদের কাছ থেকে। প্রথমেই আমি একজন দর্শক আমাদেরকে প্রশ্ন করেছেন, শিউলি আক্তার খুলনা থেকে। ম্যাডাম আসসালামু আলাইকুম। আমার একটি প্রশ্ন ছিল, আর সেটি হচ্ছে যে ইনডিউসড অ্যাবর্শনের কথা বললেন, কি কি ভাবে ইনডিউসড অ্যাবর্শন সাধারণত হয়ে থাকে, কি কি ভাবে? প্রশ্নটির উত্তর প্রদান করবেন প্রফেসর ডক্টর নাজনীন কবির ম্যাম। একটু আনমিউট করে নেবেন ম্যাম। আমরা আবার যদি মনে করি ইনডিউস অ্যাবর্শন বলতে আমরা কি বুঝি? ইনডিউস অ্যাবর্শন হলো যে অ্যাবর্শনটা করানো হয়, ও নিজে নিজে হচ্ছে না, কিন্তু কাজে করাতে হলে তাকে কি করতে হবে? এখন কখন ইনডিউস অ্যাবর্শন করানো হয়? যদি প্রেগন্যান্সিটা আনপ্ল্যান্ড হয়, অনিচ্ছাকৃত প্রেগন্যান্সি, তখন সে প্রেগন্যান্সি রাখতে চায় না, তখন সে প্রেগন্যান্সিটা নষ্ট করতে চায়, তখনই সে ইনডিউস করতে চায়। ইনডিউস অ্যাবর্শন কিন্তু কেউ কখনো নিজে নিজে করে ফেলে, কখনো কারো কাছে যায়। যারা এত এক্সপার্ট না, যারা আনস্কিল, তারা কিছু পদ্ধতি করে থাকে। পদ্ধতিটা কি হলো? কোনো ওষুধ খেয়ে করা যেতে পারে, কিন্তু ওষুধ আমরা একটু মেডিসিন এর কথা কিছু বলা হয়েছে, যেসব মেডিসিন অ্যাবর্শন করাতে সাহায্য করে, যেসব ঔষধ বা ড্রাগ মেডিকেল টার্মিনেশন অফ প্রেগন্যান্সিতে
ব্যবহার করা হয় সেই ওষুধগুলি কিন্তু খেয়ে তার ইনডিউস অ্যাবর্শন করাতে পারে। কারণ আজকাল যে পাওয়া যাচ্ছে বিভিন্ন ইয়েতে ফার্মেসিতে যে এমএম কিট নামে একটা পাওয়া যায়, মিফেপ্রিস্টোন আর মিসোপ্রোস্টোল, এই দুইটা ড্রাগ অ্যাবর্শন করাতে সাহায্য করে। আরেকটা হলো সার্জিক্যাল উপায়ে। সার্জিক্যাল উপায়ে জরায়ু, এটা খুব একটা ক্রুড পদ্ধতি আমরা বলি, আগের ওল্ড পদ্ধতি, যে যদি কোনো কিছু জরায়ের ভিতরে ঢুকানো হয়, জরায়ের সার্ভিসের জরায়ের মুখের ভিতর দিয়ে, তাহলে কি হয়, প্রেগনেন্সি ডিস্টার্ব হয়ে যায়। সেই কিছু জিনিসগুলি কি, যেমন গাছের শিকড়, এটা খুবই অনেক আগের পদ্ধতি এবং এটার কনসিকুয়েন্স খুবই খারাপ ছিল, এখন এটা কমে গিয়েছে বলতে গেলে। অথবা কোনো গাছের ব্রাঞ্চ বলা যায়, টুইক অর রুট, এগুলি ঢুকে দিয়ে ইনডিউস অ্যাবর্শন করাতে পারে। কাজেই যে শিউলি একটা প্রশ্ন করেছেন ইনডিউস অ্যাবর্শন এইভাবে, কিন্তু এটা মোটেও করা উচিত না। এটা কিন্তু করালে যে কনসিকুয়েন্স কত কিছু হতে পারে। এই ইনডিউস অ্যাবর্শন থেকে মায়ের ব্লিডিং হতে পারে, মায়ের ইনফেকশন হতে পারে, তারপর ইনকমপ্লিট অ্যাবর্শন হতে পারে। তারপর যদি এই যে কিছু জিনিস ঢুকাচ্ছে, সেই ঢুকানোর জন্য কিন্তু অনেক সময় জরায়ুর আরো ক্ষতি হতে পারে, যেটা আমরা বলি পারফেশন হতে পারে। কাজে পরবর্তীকালে এর থেকে কত ধরনের কনসিকুয়েন্সেস হতে পারে, যার থেকে মায়ের স্বাস্থ্যের উপর আঘাত হানে, তার মেন্টাল ফিজিক্যাল ওয়েলবিং ডিস্টার্ব হয়, তার ফাইন্যান্সিয়াল এফেক্ট পড়ে, তারপর তার লং টার্ম ইফেক্ট হয় স্বাস্থ্যের উপর, তার ফ্যামিলির উপর ইফেক্ট পড়ে। কাজে সবকিছু থেকে কিন্তু মুক্তি পাবে যদি সে ইনডিউস অ্যাবর্শন করতে না যায়। কাজে এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে যে প্রেগনেন্সিটা হলো কিনা, প্রেগনেন্সি সম্বন্ধে অবশ্যই আগে শিওর হতে হবে, তারপর চিন্তা করতে হবে যে আমি কি করব, বা সেজন্য তাকে যথাযথ পরামর্শ নিয়ে কাজটা করতে হবে। সেখানে স্বাস্থ্য সেবাদানকারীর সাথে বা আমাদের স্পেশালিস্টের কাছে অবশ্যই যোগাযোগ করে একটা সিদ্ধান্ত নিতে হবে। তবে ইনডিউস অ্যাবর্শন হতে দেওয়া মোটেই উচিত না। যেটা আনসেফ অ্যাবর্শন হলে তার তো কনসিকুয়েন্স বলেছি, সাংঘাতিক কনসিকুয়েন্সগুলি আসলে গ্রেভ হয়, যেটা মারাও যেতে পারে। কাজেই এইসব দিকে না যাওয়াই উচিত। অনেক অনেক ধন্যবাদ। প্রশ্ন রেখেছেন জয়নাল আবেদিন চট্টগ্রাম থেকে। প্রশ্নটি রেখেছেন প্রফেসর ডক্টর সালমা রূপ ম্যামের কাছে। ম্যাডাম, সেপটিক অ্যাবর্শন যদি হয়ে যায়, সেক্ষেত্রে কোন অ্যান্টিবায়োটিকটা আমরা প্রিফার করব? প্রথম কথা হলো যে সেপটিক অ্যাবর্শন কিন্তু একটা কমপ্লিকেশন, এবং এটা কিন্তু কমপ্লিকেটেড অ্যাবর্শন। কাজে এই অ্যাবর্শন কিন্তু ঘরে বসে চিকিৎসা করা যাবে না। যদি আমরা মনে করি যে অ্যাবর্শন ইজ কমপ্লিকেটেড বাই ইনফেকশন, মানে সেপসিস হয়ে গেছে, সেপটিক অ্যাবর্শন হয়ে গেছে, অবশ্যই পেশেন্টকে হাসপাতালে আসতে হবে এবং হাসপাতালে ভর্তি হতে হবে। এবং সেখানে হাসপাতালের কিছু প্রোটোকল, প্রত্যেকটা হসপিটালে কিছু প্রোটোকল থাকে, সেই প্রোটোকল অনুযায়ী সেপটিক অ্যাবর্শনে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। এবং প্রথম 3 দিন মানে 72 ঘন্টা কিন্তু ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, ইনজেকশনের অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, ইনজেকশনের মাধ্যমে। মুখে অ্যান্টিবায়োটিক খাওয়ালে সেটা কাজ করবে না যদি সেটা সেপটিক অ্যাবর্শনের কেস হয়ে থাকে। কাজে সেই ক্ষেত্রে কোন অ্যান্টিবায়োটিক খাওয়ানো হবে, এই প্রশ্নটা আসলে ঠিক হয়নি এই কারণে যে পেশেন্টকে কিন্তু অবশ্যই হাসপাতালে আসতে হবে, এবং হাসপাতালে চিকিৎসকরাই নির্ধারণ করবে যে এই রোগীর জন্য কি ধরনের অ্যান্টিবায়োটিক ইউজ করা হবে। প্রত্যেকটা হসপিটালে নিজস্ব কিছু প্রোটোকল আছে এবং ইন্টারন্যাশনাল কিছু গাইডলাইন আছে, সেই অনুযায়ী আমরা অ্যান্টিবায়োটিক ইউজ করি। এবং সেটা কিন্তু 2-3 ধরনের কম্বিনেশন অ্যান্টিবায়োটিক, এবং সেটা কিন্তু প্রথম 72 আওয়ার্স কিন্তু ইনজেক্টেবল ফর্মে দেওয়া হয়, তারপরে রোগীর অবস্থা বুঝে সেটাকে মুখে দেওয়ার জন্য সুইচেবল করা হয়। কাজে কোন অ্যান্টিবায়োটিক, এটা আসলে হাসপাতালের চিকিৎসকরাই নির্ধারণ করবে যে কি অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। সেপটিক অ্যাবর্শন একটা জটিলতা, এবং এটা কিন্তু অবশ্যই হাসপাতালে চিকিৎসা নিতে হবে। অনেক অনেক ধন্যবাদ, এবং এই প্রশ্নটির মাধ্যমে নিশ্চয়ই একটি অ্যাওয়ারনেস ডেভেলপ হলো। ধন্যবাদ প্রিয় দর্শক আপনাকে এই প্রশ্নটি উত্থাপন করার জন্য। এই ধরনের একটি থ্রেটেনিং কন্ডিশনে অবশ্যই রোগীকে হসপিটালাইজড হতে হবে ম্যাডামের কথা অনুযায়ী, এবং চিকিৎসকরাই আসলে বুঝতে পারবেন যে এবং ডিটেক্ট করবেন যে কোন অ্যান্টিবায়োটিকটি রোগীর জন্য উপযোগী। অনেক অনেক ধন্যবাদ। প্রশ্ন রেখেছেন সুইটি আক্তার প্রফেসর ডক্টর জেবুন্নেসা পারভিন ম্যাডামের কাছে। ম্যাডাম, আসসালামু আলাইকুম। অনুষ্ঠানটি দেখছি, ভীষণ ভালো লাগছে। ধন্যবাদ ইউনিমেড ইউনিহেলথকে এত সুন্দর একটি আয়োজন করার জন্য। ধন্যবাদ প্যানেল এক্সপার্টদেরকে। আমার বয়স 26 বছর। 2 বছরের মধ্যে আমার দুটি প্রেগনেন্সি হয়েছে। তৃতীয় আরেকটি প্রেগনেন্সি হয়েছে। এখন পরিবার চাচ্ছে এটিকে অ্যাবর্শন করিয়ে দিতে, কিন্তু আমি ভয় পাচ্ছি। এই মুহূর্তে কি করণীয়? জেবুন্নেসা পারভিন ম্যাডাম। আচ্ছা, ধন্যবাদ দর্শক। আপনার প্রেগনেন্সি কত সপ্তাহ আপনি বলেন নাই, আর 2টা বাচ্চা যে হয়েছে সেটা কি সিজার না
নর্মালি হয়েছে, এটাও একটা আমাদের জানার বিষয়। এখন আমরা যদি, আপনি যদি নাই চান, যদি ফ্যামিলি না চায়, তাহলে আমাকে উইকসটা জানতে হবে কত উইকসে। যেমন আমরা বললাম যে আইপ্যাসে এমভিএস সিস্টেম আছে, সেখানে কিন্তু 12 সপ্তাহ পর্যন্ত ভ্যাকুয়াম অ্যাসপিরেশন করা যায়। আরেকটা হলো যেটা আমরা বললাম মেডিকেলি করা যায়, মিসোপ্রোস্টল আর ওই যে মিফিপ্রিস্টন কিট যেটা, সেটা ইউজ করা যায়। কিন্তু এগুলো সবই রিস্কি। আমার মতে কিট বা মিসোপ্রোস্টল যেটা আমরা ইউজ করি, এটা আসলে ভর্তি হয়ে করা ভালো। কারণ বাসায় আমরা যদি ইউজ করার পরামর্শ দিই, অনেক সময় আছে এত ব্লিডিং হয়, রোগী হয়তো আমাদের কাছে আসার ডিলে হয়ে যায়, যার জন্য রোগী কিন্তু অ্যাক্সিডেন্ট হতে পারে। এটা আর যদি তার আগের 2টা সিজার হয়, তাহলে সেখানে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। কারণ অনেক সময় আছে 2টা সিজার, এখানে প্রেগন্যান্সি টার্মিনেট করার চেয়ে প্রেগন্যান্সি কন্টিনিউ করা কিন্তু কম রিস্কের। আরো অনেক কিছু দেখতে, তার হিমোগ্লোবিন কতটুকু আছে, তার অন্যান্য কোনো ডিজিজ আছে কিনা, অনেক কিছু কনসিডার করতে হবে। ঠিক আছে? অনেক অনেক ধন্যবাদ। আমার মনে হয় যে প্রিয় দর্শক, আপনি নিশ্চয়ই ঝুঁকি নেবেন না এবং এই বিষয়ে নিশ্চয়ই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করে তারপর আপনার সিদ্ধান্ত নেবেন। এটি চিকিৎসকরা ভালো বলতে পারবে যে আপনাকে এই মুহূর্তে কি করণীয়। আরো একটি প্রশ্ন আছে, প্রশ্নটি করেছেন শম্ভুনাথ শীল। এই প্রশ্নটির উত্তর আশা করব প্রফেসর ডক্টর রওশন ম্যামের কাছ থেকে। ম্যাডাম, অ্যাকর্ডিং টু ইউর ডিসকাশন, a lot of causes are responsible for miscarriage and you suggest very safe treatment to avoid miscarriage. Which progesterone is very safe to better pregnancy outcome? প্রশ্নটি করেছেন শম্ভুনাথ শীল। প্রফেসর ডক্টর রওশন আরা ম্যাম, আপনি উত্তরটি দিবেন। ধন্যবাদ। আসলে প্রজেস্টেরন আমরা কিন্তু এটা নিয়ে অনেক ডিসকাশন হয়। আমরা মনে করি, একটু আগে বলছিল যে প্রজেস্টেরনের কাজটাই হলো জরায়ুটাকে শান্ত করে রাখার জন্য। আমরা বললাম যে ডাইড্রোজেস্টেরন যেটা ন্যাচারাল প্রজেস্টেরন, আমরা সবসময়ই এই ধরনের প্রজেস্টেরনই ভালো। আমরা সেটা আমরা আজকে যারা যারা করছেন ইউনিট, তারাও কিন্তু নিয়ে এসছেন বাংলাদেশে। এটা ডুফাস্টন নামে খুব ভালো পরিচিতি আছে আমাদের এখানে। আমরা মুখে খেতে দিতে পারি, অথবা আমরা অনেক সময় ইনজেকশন যারা নিতে চান তারা ইনজেকশন নিতে পারেন। এবং অনেক ক্ষেত্রে সেটা আমাদের ওই যে ভেজাইনাল পারভার্ট সার্জারি, যেটা আমাদের দেশে হয়তো এখনো আসে নাই, সেটা আমরা ইউজ করতে পারি যারা নিয়ে আসেন। কিন্তু আমাদের মনে হয় যে আমরা এই ডাইড্রোজেস্টেরন যেটা বলা হচ্ছে সেটা আমরা নেওয়া যেতে পারে। এখানে আমরা ডুফাস্টন হিসেবে যেটা ব্যবহার করছি। আজকে যারা আমাদের এখানে আমাদেরকে স্পন্সর করেছেন এখানে আসতে এবং কথা বলছে, সাহায্য করছেন আপনাদের সবাইকে, আমরা তাদেরকে অ্যাডভোকেট করতে পারি যে প্রজেস্টেরনটা আপনারা ইউজ করতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ ম্যাডাম। আরো একটি প্রশ্ন এসে গেছে আমাদের কাছে। আসলে আজকের এই আয়োজনটি খুবই ফ্রুটফুল বলবো এই কারণে যে আমাদের সাথে অনেক দর্শক যুক্ত হয়েছেন এবং তারা তাদের মনের প্রশ্নগুলো আমাদেরকে রাখছেন। প্রশ্ন করেছেন আমাদের সাথে বেবি আক্তার, নোয়াখালী থেকে। তিনি প্রশ্নটি করেছেন প্রফেসর ডাক্তার নাজদিন কবির ম্যামের কাছে। ম্যাম, একটু আগে যেমনটি জানছিলাম যে মেডিকেল টার্মিনেশন, কোন কোন ক্ষেত্রে মেডিকেল টার্মিনেশন করা হয়, এখানে ফিটাল অ্যানোমালি কি কি থাকলে মেডিকেল টার্মিনেশনের সিদ্ধান্ত? আসসালামু আলাইকুম। ধন্যবাদ বেবি আক্তার। মেডিকেল টার্মিনেশন তখনই করা হয় যদি দেখা যায় যে প্রেগনেন্সি স্ট্যাটাসটা খুব একটা ভালো অবস্থায় নেই। সেক্ষেত্রে মেডিকেল টার্মিনেশন চিন্তা করা, অথবা মায়ের যদি এমন কোনো অসুখ থাকে যেখানে প্রেগনেন্সিটা কন্টিনিউ হলে মায়ের অবস্থা আরো খারাপের দিকে যেতে পারে, সেক্ষেত্রে মেডিকেল টার্মিনেশন কথা চিন্তা করা হয়। এবং মায়ের যদি ডায়াবেটিস খুব আনট্রিটেড বা ডায়াবেটিস খুব সিভিয়ার ফর্ম অফ ডায়াবেটিস থাকে এবং থাইরয়েড ডিজিজটাও তার যদি একটু বেশি থাকে, আনডায়াগনোজ ছিল বা অনেক বেশি থাকে থাইরয়েড প্রবলেমটা, এসব ক্ষেত্রে তখন তার মেডিকেল টার্মিনেশন চিন্তা করা হয়। এবং মেডিকেল টার্মিনেশন সাথে আমরা আলোচনা হয়েছে বেশ কয়েকবারই যে কিভাবে মেডিকেল টার্মিনেশন করা যায়। আর যদি দেখা যায় যে আরেকটা হলো যে আরেকটা টাইপ অফ অ্যাবর্শনের উপর ডিপেন্ড করে, যে দেখা যায় মিসড অ্যাবর্শন হয়ে আছে, সেক্ষেত্রে তো টার্মিনেশন করতে হবে। সেক্ষেত্রেও যদি আর্লি হয় মেডিকেল টার্মিনেশনটা হলো বেটার। এসব ক্ষেত্রে মেডিকেল টার্মিনেশন করা হয়। আর আলট্রাসোনোগ্রাফি করেও সেটা একটু দেখে নেওয়া যায়, দেখে নিতে হয় যে আসলে প্রেগনেন্সি স্ট্যাটাসটা কেমন। যেটা প্রথমে বলেছি, প্রেগনেন্সি স্ট্যাটাস যদি ভালো না থাকে সেক্ষেত্রে টার্মিনেশন প্রয়োজন। মায়ের প্রয়োজনে আর বাচ্চার প্রয়োজনে, যে বাচ্চার সেখানে ভ্রূণে বা ফিটাস বা এমব্রায়োতে কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে।
ডক্টর বাসু শোনা যাচ্ছে না। মিউট করতে হবে। ম্যাডাম এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ। আরো একটি প্রশ্ন এসেছে সবুজ শেখের কাছ থেকে। প্রশ্নের উত্তরটি প্রদান করবেন প্রফেসর ডক্টর সালমা রূপ ম্যাম। নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। প্রশ্নটি হচ্ছে যে আহ, কি কি রোগের কারণে অ্যাবর্শন হতে পারে? সেকেন্ডারি কি কি ডিজিজ আছে যে কারণে অ্যাবর্শন হয়ে যেতে পারে? অন্যান্য কি কি রোগের জন্য অ্যাবর্শন হতে পারে? প্রফেসর ডক্টর মার সালমা রূপ ম্যাম। মার যদি অসুখ মানে মার অসুখের জন্য আর কি। গবেষণা তো রাইট। অনেক কারণে বলেছেন, তো সেই বলা হয়েছে, ডিসকাস করা হয়েছে, কিন্তু মার কিছু জটিল রোগের কারণে হয়তো বারবার অ্যাবর্শন হয়ে যেতে পারে। যেমন মার যদি খুব আনকন্ট্রোল ডায়াবেটিস থাকে, খুবই আনকন্ট্রোল ডায়াবেটিস, সেই ক্ষেত্রে গর্ভস্থ ভ্রূণ হয়তো সম্পূর্ণ হয় না, যেটাকে আমরা বলি ব্লাইটেড ওভাম বা মিসড অ্যাবর্শন, তাহলে সেই ক্ষেত্রে অ্যাবর্শন হয়ে যেতে পারে। মার যদি খুব ক্রনিক কিডনি ডিজিজ থাকে বা সেই কারণে যদি তার খুব আনকন্ট্রোল ব্লাড প্রেশার থাকে এবং কিডনি ফেলিওর থাকে, তাহলে সেই ক্ষেত্রেও স্পন্টিনিউয়াস অ্যাবর্শন হয়ে যেতে পারে। আর তাছাড়া অনেক ক্ষেত্রে মার কিছু রোগ থাকে, যেমন ধরেন যেটা আমরা বলি যে অটো ইমিউন ডিজিজ। হ্যাঁ, অটো ইমিউন ডিজিজের মধ্যে যেমন এসএলই, সিস্টেমিক লুপাস এরিথেমেটোসাস, এসএলই থাকতে পারে পেশেন্টদের, তারপরে অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম সেটা থাকতে পারে। তাহলে এই ধরনের ডিজিজ যদি মার থাকে, সেই ক্ষেত্রে অনেক সময় অ্যাবর্শন, স্পন্টিনিউয়াস অ্যাবর্শন হয়ে যেতে পারে। আর যেটা ম্যাডাম বললেন যে থাইরয়েড ফাংশন যদি খুব আনকন্ট্রোল, হাইপো বা হাইপার থাইরয়েডিজম থাকে, থাইরয়েড ফাংশন যদি খুবই আনকন্ট্রোল থাকে, সেক্ষেত্রেও স্পন্টিনিউয়াস অ্যাবর্শন হয়ে যেতে পারে। সেই জন্য যাদের একবার, দুবার বা দুবারের বেশি অ্যাবর্শন হচ্ছে, তাদের কিন্তু এই সমস্ত জটিলতায় মা ভুগছে কিনা তার পরবর্তী বাচ্চা নেওয়ার আগে অবশ্যই এগুলোকে পরীক্ষা নিরীক্ষা করে স্ক্রিন আউট করে নেওয়া উচিত। এই ধরনের নিশ্চয়ই নিশ্চয়ই। অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম। আমরা শেষ ভাগে একেবারে চলে এসেছি। প্রফেসর ডাক্তার জেবুন্নেসা পারভীন ম্যামের কাছে শেষ প্রশ্নটি আমার থাকবে যে ম্যাডাম, আপনি নিজে দক্ষিণবঙ্গের একজন জনপ্রিয় গাইনোকোলজিস্ট এন্ড সার্জন। আপনার বাস্তব অনেক অভিজ্ঞতা আছে এই রিমোট এরিয়াগুলোতে, অর্থাৎ পেরিফেরিতে এখনো আমরা দেখছি যে অনেকেই অসাধু যারা অপচিকিৎসা করছে, বিভিন্ন ফকির কবিরাজ বিভিন্ন ধরনের তারা অপচিকিৎসা করছে বিভিন্ন ভাবে। যেহেতু এটি একটি সামাজিক একটি ব্যাপার, অনেকেই আহ একটা প্রেগনেন্সি হয়ে গেল, অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনৈতিক প্রেগনেন্সি, অর্থাৎ যে বিয়ে শাদী হয়নি, কোনো একটি ইনসিডেন্টাল কারণে প্রেগনেন্সি হয়ে গেল, লজ্জায় কাউকে বলতে পারছে না, পরিবারের আপনজনের কাছে শেয়ার করতে পারছে না। আর তখন একজনের ধর্ণা হলো এবং তখন সে একটি অবৈজ্ঞানিক পদ্ধতিতে তাকে অ্যাবর্শন করিয়ে দিল এবং সেটার ফলশ্রুতিতে সেপটিক অ্যাবর্শন থেকে শুরু করে বিভিন্ন জটিলতা পর্যন্ত হতে পারে এবং এখান থেকে মৃত্যু পর্যন্ত হতে পারে। এরকম ভাবে গ্রামগঞ্জে যারা অসাধু মানুষজন এই সমস্ত কাজ করছে, তো তাদের ব্যাপারে ম্যাডাম আপনাদের বার্তা কি এবং সেই জায়গাগুলোতে জনগণের কি সতর্কতা অবলম্বন করা উচিত বলে আপনি মনে করছেন? প্রফেসর ডাক্তার জেবুন্নেসা পারভীন ম্যাডাম। হ্যাঁ, প্রথম কথা হলো যারা এরকম অসাধু কাজ করছে তাদেরকে আমাদেরকে বের করতে হবে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে। তারা যাতে এভাবে না করে, কারণ অ্যাবর্শন বা যেটাই বলেন সেটা আসলে একজন এক্সপার্ট বা ট্রেন পার্সন দিয়ে করা উচিত, আনট্রেনলি তারা করতে পারে না। আর যে মেয়েরা আনম্যারিড বা আনওয়ান্টেড প্রেগনেন্সি, সাধারণত আনম্যারিড বা মেয়েদেরই বেশি হয় এগুলো, তারা ভয় আসে না। এই জন্য আমাদের যেটা করা উচিত, গভর্নমেন্ট লেভেল যদিও এটা করা আছে, আমাদের মেয়েদেরকে এডুকেটেড করতে হবে, তাদের মানিটারি সলভেন্ট করতে হবে, মোটিভেশন করতে হবে এবং তাদেরকে আমাদের যে সার্ভিসটা তাদের কাছে পর্যন্ত আমাদেরকে নিয়ে যেতে হবে। কিন্তু এটা কিন্তু গভর্নমেন্ট লেভেলে সবকিছু করা আছে। এই যে মেয়েদেরকে আমরা প্রথম যেটা ম্যাডাম বললে যে বাল্য বিবাহ বন্ধ করতে হবে, এটা কিন্তু আইন আছে আমাদের দেশে। আমরা যদি বাল্য বিবাহটা বন্ধ করি, প্লাস মেয়েদেরকে যদি আমরা হেলথ এডুকেশন দিই, আমাদের স্কুল লেভেল থেকে হেলথ এডুকেশন খুবই ইম্পর্টেন্ট। সেক্স এডুকেশন এটা খুবই ইম্পর্টেন্ট। যদিও আমাদের বাংলাদেশে আমরা এটাকে, আমাদের দেশে মেয়েরা লজ্জা পায় যে সেক্স এডুকেশনটা, এটা কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট। এখন দেখা যায় যে অনেক স্কুলে অনেক হিস্ট্রি আছে যে স্কুলের মেয়েরা এইসব মানে প্রেগনেন্ট হয়ে যাচ্ছে। এই জন্য মেয়েদেরকে প্রথমে স্বাবলম্বী হতে হবে, এডুকেটেড হতে, যাতে তারা নিজেই বুঝতে পারে যে এটা খারাপ বা আমি বিয়ে করব না। সে যদি মাইন্ডলি সলভেন্ট হয় তাহলে কিন্তু বাল্যবিবাহ অটোমেটিক বন্ধ হয়ে যাবে। প্লাস সেই মেয়ে তখন নিজেই বুঝতে পারবে যে আমি কখন প্রেগনেন্ট হবো, কখন প্রেগনেন্ট হবো না, প্রেগনেন্ট হলে তার কি কি সমস্যা হবে। এবং
এই যে পরবর্তীকালে যেটা গভর্নমেন্ট লেভেল থেকেও আছে, আমরা এটা খুব জোর করে বলতে পারি যে ফ্যামিলি প্ল্যানিং মেথডটা, যেটা ফ্যামিলি প্ল্যানিং মেথডটা আমাদেরকে খুবই বুস্ট আপ করতে হবে। এখন কিন্তু গভর্নমেন্ট লেভেল থেকে অনেক হেলথ ওয়ার্কার থেকে বিভিন্ন লেভেলে হেলথ ওয়ার্কার থেকে তারা ট্রেন করতেছে। এটা একদম কমিউনিটি লেভেল পর্যন্ত কিন্তু কন্ট্রাসেপটিভ প্রচার হচ্ছে। আর হলো কিছু যেমন আইপ্যাচ আছে মেডিকেল কলেজে, সেখানে কিন্তু ওই যে এমবিএ করতেছে, ম্যানুয়াল ভ্যাকুয়াম অ্যাসপিরেশন, ডিএনসি, এমআর আমাদের দেশে 1979 থেকে এটা সরকার লিগালাইজ করছে। এই বার্তাগুলো যাতে যাইতে হবে, আনম্যারিড মেয়ে যদি বাই চান্স তারা প্রেগনেন্ট হয়েও যায়, তাহলে যাতে এরা এই সার্ভিসটা নিতে পারে পুরো ডিস্ট্রিক্ট লেভেল। তারপর লং অ্যাক্টিং রিভার্সিবল কন্ট্রাসেপটিভ ডিভাইস, এটা নিয়ে অনেক আমাদের ট্রেনিং হচ্ছে, অনেক লেভেলে, ডিস্ট্রিক্ট লেভেল, উপজেলা লেভেল পর্যন্ত ট্রেনিং হচ্ছে। এই জিনিসগুলা সরকার কিন্তু লজিস্টিক সাপোর্ট, মনিটারি সাপোর্ট সবকিছু দিয়ে রাখছে। এখন শুধু আমাদের পাবলিককে জানাইতে হবে বা তাদেরকে বোঝাইতে হবে যে না, এই সব জায়গায় আসলে তারা ভালো সার্ভিসটা পাবে, তারা যাতে ওই সমস্ত জায়গায় না যায়। এটাই হলো আমাদের কথা। এবং যখন আমরা এই কাজগুলা করব, তখন যাতে আমরা অ্যাসেপ্টিক ওয়েতে কাজ করতে পারি, এটা হলো আমাদের কাজ, এটা আমরা করব। প্লাস এই সমস্ত মেয়েরা যখন আমাদের কাছে আসবে, তাদেরকে আমরা অবশ্যই কর্ডিয়ালি তাদেরকে মানে রাগারাগি না করে যে হ্যাঁ ঠিক আছে, যখন হয়ে গেছে সে যাতে মৃত্যুমুখে পতিত না হয়। কারণ সেপটিক অ্যাবর্শনে আমরা জানি যে 20-25% পেশেন্ট কিন্তু মারা যাচ্ছে। সেখান থেকে আমাদেরকে রিভার্স করতে হলে এইগুলা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। কারণ আমরা জানি প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। আমাকে আগে প্রিভেন্ট করতে হবে। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। নিশ্চয়ই আজকের এই বার্তাটি যদি আমাদের দর্শকদের মাঝে ছড়িয়ে পড়ে, নিশ্চয়ই দর্শক আপনারা সতর্ক থাকবেন এবং সেই সাথে অনাকাঙ্ক্ষিত যে প্রেগনেন্সি গুলো সেটি থেকে পরবর্তী যে কনসিকুয়েন্স, এই অসাধু যারা মানুষ রয়েছে তাদের খপ্পরে না পড়ে, দালালের চক্করে না পড়ে, আমরা বিজ্ঞানসম্মত উপায়ে চিকিৎসকের শরণাপন্ন হয়ে আমরা আমাদের সমাধান খোঁজার চেষ্টা করব। নিশ্চয়ই আমরা অনুষ্ঠানের একেবারে শেষ ভাগে আছি। এই পর্যায়ে আমি বিনীত আহ্বান জানাচ্ছি মোহাম্মদ আয়ুব আলী মোড়ল ভাই, সদা প্রাণবন্ত একজন মানুষ, একজন ভালো একজন কি বলবো যে এই চিকিৎসা বিজ্ঞানের, বিশেষ করে গাইনোকোলজি সোসাইটির প্রত্যেকটি প্রোগ্রামে তিনি রিসোর্স পার্সনদেরকে খুব সহজেই আমাদের মাঝে আনতে পারেন এবং তার এই ব্যক্তিগত যে সুদক্ষতার আমি প্রশংসা করছি। আজকে যে বরেণ্য মানুষগুলোকে আমাদের মাঝে এনে আমাদেরকে ধন্য করলেন, এই জন্য তাকে প্রথমে ধন্যবাদ জানাই এবং সেই সাথে আজকের প্যানেল এক্সপার্টদেরকে ভোট অফ থ্যাঙ্কস দেওয়ার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। মোহাম্মদ আয়ুব আলী মোড়ল ভাই, ডেপুটি জেনারেল ম্যানেজার সেলস, ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড। থ্যাংক ইউ। গর্ভপাতের কারণ এবং প্রতিকার বিষয়ক আলোচনা অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি, বাংলাদেশ অবস অ্যান্ড গাইনোকোলজি সোসাইটির এক্স প্রেসিডেন্ট, আমাদের অতি প্রিয় এবং পরিচিত মুখ প্রফেসর রওশনারা বেগম ম্যাডাম, প্রফেসর নাজদিন কবির ম্যাডাম, প্রফেসর সালমা রৌফ ম্যাডাম এবং জেবুন্নেসা ম্যাডাম, ইউনিমেড ইউনিহেলথের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভরাত্রি এবং আন্তরিক ধন্যবাদ যে আপনারা বাংলাদেশের গাইনোকোলজি সোসাইটিতে, গাইনোকোলজি ডিসিপ্লিনে অতি ব্যস্ত মানুষ, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করি ইউনিমেড ইউনিহেলথের জন্য আপনাদেরকে একত্রে এই অনুষ্ঠানে আপনাদের এই মূল্যবান যে বক্তব্য আমরা শুনলাম এবং দর্শকরা শুনলো, আশা করি আপনাদের জুনিয়র গাইনোকোলজিস্ট যেমন তাদের প্রাত্যহিক জীবনে তাদের ট্রিটমেন্ট অফ মিসক্যারেজ অ্যান্ড ম্যানেজমেন্টে হেল্পফুল হবে, তেমনি দর্শকরা যারা এই অনুষ্ঠানটা শুনছেন, তারা যারা এই ধরনের প্রবলেমের ভিতরে ভুগছেন, আশা করি তারা অতি দ্রুত আজকের এই অনুষ্ঠানের যারা বিশেষ গাইনোকোলজিস্টরা উপস্থিত আছেন, এই ধরনের গাইনোকোলজিস্টের শরণাপন্ন হবেন তাদের জীবনকে সুন্দর রাখার জন্য। এবং যে সমস্ত দর্শকরা এই অনুষ্ঠান শুনছেন, আশা করি আপনাদের ভবিষ্যতে আমরা ইউনিমেড ইউনিহেলথ এই ধরনের গাইনোকোলজিক্যাল প্রবলেম এবং তার ট্রিটমেন্ট নিয়ে ইউনিমেড ইউনিহেলথ আবারও আপনাদের সামনে আসবে
এবং রাজ টিভির তথা আজকের এই অনুষ্ঠানের উপস্থাপক ডাক্তার বাসুদেব কুমার শাহ সহ আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি রওশনারা আপা সহ আমার সকল আপাকে ইউনিমেড ইউনিহেলথের পক্ষ থেকে আবারও আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি। অনেক অনেক ধন্যবাদ মিস্টার আয়ুব আলী মোড়ল ভাই, আপনার ভোট অফ থ্যাঙ্কস প্রদান করার জন্য এবং আমাদের উৎসাহ প্রদান করার, এবং সেই সাথে প্রত্যাশা রাখবে এভাবে ইউনিমেড ইউনি হেলথ রাষ্ট্রীয় পরিবারের সাথে থাকবে, মেলবন্ধন তৈরি করবে চিকিৎসক এবং জনগণের মাঝখানে। ধন্যবাদ আপনাকে আরো একবার। এই পর্যায়ে আমরা চলে যেতে চাই আমাদের আজকের অনুষ্ঠানের চিফ গেস্ট প্রফেসর ডাক্তার রওশনারা বেগম ম্যাডামের কাছে আজকের অনুষ্ঠানের সমাপনী বক্তব্য প্রদান করার জন্য। ধন্যবাদ রাজ টিভিকে, ধন্যবাদ ডক্টর বাসুকে, ধন্যবাদ ইউনিমেড ইউনি হেলথকে, এবং স্পেশালি যে আয়ুষ সাহেব এসেছেন, উনি অনেকটা আমাদের পরিবারের মতো হয়ে গেছেন। আমি মনে করি যে আজকে আমাদের এই যে আলোচনা হলো নিশ্চয়ই অনেক উপকৃত হবেন। এখন করোনাকালীন সময়ে সবাই মাস্ক ব্যবহার করবেন, এবং এই যে এতগুলো কথা বলা হলো, যখনই একটু সামান্যতম ব্লিডিং হবে আপনি চিকিৎসকের শরণাপন্ন তো হবেনই, টেলিমেডিসিনে হোক বা আপনি সশরীরে যাবেন, কিন্তু একটা কথা মনে রাখবেন, ব্লিডিং সামান্যতম হলেও করোনা টেস্টটা করিয়ে নেবেন। কারণ যে কোনো চিকিৎসকের কাছে যখনই আপনি যাবেন আপনাকে কিন্তু এটা করিয়ে নিতে হবে। কারণ আমরা মনে করি আপনিও এটার জন্য যে কোনো একটা পদ্ধতিতে যেতে হলেও আপনাকে এটা টেস্টটা করিয়ে রাখতে হবে। এবং আমরা মনে করি যে প্রত্যেকটি গর্ভবতী মাকে আমরা বলেছি যে একটা আর্লি প্রেগনেন্সি টেস্ট এবং একটা লেট প্রেগনেন্সি টেস্ট করে রাখা ভালো। কারণ যে কোনো সময় তার একটা নানা ধরনের ঝুঁকিপূর্ণ জীবনে যেতে পারে। যেটা কিন্তু আমরা হাইকোর্ট থেকেও পারমিশন পেয়েছি আমাদের অনুরোধে, যে প্রেগনেন্ট মাদারকে টেস্ট করার সুযোগটা আর্লিয়েস্ট ভাবে করে দেওয়ার জন্য, যেন সে যেখানেই যান না কেন তিনি যেন সেই সুযোগটা পান। তো সবার কাছে আমাদের অনুরোধ যে আপনারা প্রত্যেকেই মাস্ক ব্যবহার করবেন। মাস্ক আপনার জন্য একটা কিন্তু ভ্যাকসিনের চেয়ে বেশি শক্তিশালী। মাস্ক ব্যবহার করুন, নিজেকে সুস্থ রাখুন এবং আমাদের সবাইকে সুস্থ রাখুন। ধন্যবাদ সবাইকে। অনেক অনেক ধন্যবাদ। তো সুপ্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ ভাগে চলে এসেছি। বিদায় নেওয়ার আগে বলবো যে আপনার জীবনটাকে সাজাতে হবে, আপনাকেই সাজাতে হবে সুন্দর করে, এবং সেই জন্য অবশ্যই গর্ভপাতের মতন যে ঘটনাটি আমাদের দেশে ঘটে যাচ্ছে এবং এটার নেপথ্যে যে সমস্ত ব্যাপারগুলো রয়েছে, যে অবৈজ্ঞানিক পদ্ধতিগুলো নিয়ে আমাদের মায়েরা, আমাদের বোনেরা অকালেই মৃত্যুর কোলে ঢলে পড়ছে, সেটাকে আসলে রুখে দাঁড়ানোর জন্য আমাদেরকে সচেতন হতে হবে, আইনের সুষ্ঠু প্রয়োগ করতে হবে, রাষ্ট্রকে পদক্ষেপ গ্রহণ করতে হবে। সেই সাথে যারা সচেতন নাগরিক রয়েছেন আপনাদেরও কিন্তু এখানে দায় রয়েছে, পরিবারের যারা সদস্য রয়েছেন তাদেরও কিন্তু, অভিভাবকদেরও কিন্তু দায় রয়েছে এই জায়গাটিতে। অর্থাৎ যেমনটি বলছিলেন প্রফেসর ডাক্তার দেবুন্নেসা পারভীন ম্যাডাম, আমাদের পরিবার থেকে কিন্তু আমাদের সন্তানদেরকে প্রশিক্ষিত করতে হবে সেক্স এডুকেশন সম্পর্কে, তাদেরকে সুশিক্ষিত করতে হবে, তাদের কে যাতে মাল্টি সলভেন্ট অর্থাৎ তাদেরকে স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে হবে, তারা আত্মপ্রত্যয়ী হতে হবে, তাহলে কিন্তু তাদের এই সর্বনাশটি তাদের জীবনে আসবে না। আমরা সেই শুভ দিনের প্রত্যাশায় রাখছি, যে দিনে কোনো ধরনের মিসক্যারেজের ঘটনা ঘটবে না ইলিগ্যাল ওয়েতে। আমরা সেই দিনের প্রত্যাশা আছি যেই দিনে একটি সুস্থ সুন্দর আমরা কি আছি না চলে You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.